প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার ভাড়রা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম সুমাইয়া। ঘটনাটির সময়কাল 1991 কি 92 সাল, এক্সাক্ট বলা মুশকিল, তবে অনুমান করা হয় এরকম সালই হতে পারে। এই সুমাইয়া উনি খুবই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। মা বাবার সংসারে অনেক অভাব অনটন ছিল। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব অনটন লেগেই আছে। অনেক কষ্ট করে বড় হয়েছেন, স্বামীর সংসারে এসেও কষ্ট করছেন। শুরুর দিকে আসলে আফসোস এটা নিয়ে খুব একটা না থাকলেও আস্তে আস্তে তার আফসোস হতে থাকে। যখন উনি সন্তান সম্ভবা হয়েছেন তখন অনেক কষ্টে বাড়ির সব কাজ করছেন, একটা সাহায্যকারীও নাই। একটা সাহায্যকারী যদি রাখা যেত তাহলে ওনার অনেক কষ্ট কমে যেত। ওনার স্বামী এটা বুঝতেন, কিন্তু অভাবের সংসার, উনি নিজেই মানুষের বাড়িতে কাজ করেন দিনমজুর হিসাবে, তাহলে কিভাবে আরেকজন কাজের লোক উনি রাখবেন? এটা নিয়ে তার স্বামীর মনেও আক্ষেপ ছিল। সুমাইয়া উনি বাড়ির সব কাজ তো করতেনই, ওনার যখন কাপড় চোপড় ধোবার দরকার হতো তখন বাড়ির কাছাকাছি একটা নদীর ঘাটে গিয়ে উনি কাপড় চোপড় ধুতেন। এটা উনি সবসময় করতেন। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীর একটা বিশেষ জায়গায় অনেক গভীরতা ছিল। সবাই বলতো এই জায়গাটা বেশ গভীর, আর হয়তোবা গভীরতার কারণে এই জায়গার পানিটা অনেক কালো দেখা যেত। সুমাইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাঠের পিঁড়িতে বসে কাপড় চোপড় ধুতেন। একদিন হয় কি, উনি ওই জায়গায় বসে কাপড় ধোয়া শুরু করেছেন। বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলেন। ওনার তখন 4 কি 5 মাসের প্রেগনেন্সি চলছিল। এই অবস্থায় উনি কাপড় খাচ্ছেন, কষ্ট হচ্ছিল। যখন প্রায় অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে তখন ওনার কাছে মনে হচ্ছে, যাহারে এত কষ্ট করতেছি ছোটবেলা থেকে, আমার এই কষ্টের জীবন মনে হয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমাকে তো দেয় না। কত মানুষ তো মারাও যায়, আল্লাহ আমাকেও তো দেখে না মনে হয়। এত কষ্ট আর ভালো লাগে না। এই কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে একটা সময় জোরে জোরেই এই বিষয়টা বলতে থাকেন। হঠাৎ করে সুমাইয়ার চোখ যায় সামনের দিকে ঝনঝন ঝনঝন শব্দের কারণে। চিন্তা করলেন ঝনঝন শব্দ হঠাৎ করে কোথা থেকে আসে, আর শব্দটা আসছে মনে হচ্ছে নদীর ভেতর থেকে। সামনের দিকে যখন উনি তাকালেন, উনি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে বেশ লম্বা দেহি একটা অবয়ব, তবে এই অবয়বটা মানুষের মতোই, যার মাথার চুলগুলো ছিল জট পাকানো, লম্বা লম্বা জট। এই মানুষটাও কিন্তু বেশ লম্বা। প্রথমে তো উনি এটাকে মানুষই মনে করেছেন হঠাৎ করে মনে হয় পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ওনার ধারণাটা পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। উনি দেখলেন এই জিনিসটা এত গভীর পানিতে তো এভাবে থাকতে পারে না, আর এই জিনিসটার শরীরে লোহার অসংখ্য শেকলের প্যাচ রয়েছে, আর তার কাঁধ থেকে শেকল ঝুলে পড়েছে, হাত থেকে শেকল ঝুলে পড়েছে। এরকম ভারী শেকল নিয়ে কোনো মানুষ তো পানির মধ্যে ভেসে থাকতে পারে না, তার তো ডুবে যাওয়ার কথা। তাহলে এটা কখনোই মানুষ হতে পারে না। আর এই জিনিসটার চেহারা খুবই অস্বাভাবিক রকমের কালো কুচকুচে, খুব একটা ভয়ঙ্কর না হলেও অস্বাভাবিক রকমের কালো কুচকুচে তার চেহারা, মাথায় লম্বা লম্বা জট, আর সমস্ত শরীর জুড়ে এরকম লোহার শিকল। তার সাথে তার চোখাচোখি হয়েছে 5 থেকে 10 সেকেন্ড। এরপর উনি যে কি করবেন, ওখান থেকে দৌড় দিবেন না কি করবেন এটা তো বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো এখান থেকে উনি পালিয়ে যাবেন,
যখন ঘুরে উনি ওই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছেন, তখন ঝনঝন ঝনঝন শব্দ আবারও শুরু হয়ে গেল। এবার উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন ওনার সামনে দিয়ে শেকলের ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন লোহার কোনো খুঁটির সাথে শেকল বাঁধা থাকে, মনে হচ্ছে এরকম খুঁটি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর এই খুঁটিগুলো মাটি ফুঁড়ে বের হচ্ছে, আর সেগুলোর সাথে শেকল রয়েছে, অর্থাৎ উনি এখান থেকে যেতে পারবেন না। এরপরও উনি হামাগুড়ি দিয়ে উঠতে থাকেন, ওই শেকলের দিকেই আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল এখনই বুঝি কোনো শেকল এসে ওনার পায়ে জড়িয়ে যাবে আর হ্যাঁচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে তাকে। আল্লাহর অশেষ রহমতে উনি হামাগুড়ি দিয়ে ওই শেকলগুলো পার করেই উনি উপরে উঠে আসেন। এরপর পেছন দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই। তখন কিন্তু দিনের বেলা, আর সময়টা দুপুর 2-2:30 বাজে। সাধারণত এই সময়গুলোতে গ্রামের পুরুষ সদস্যরা মাঠে থাকে, আর নদীর যেই অংশে উনি ওখানে বসেছিলেন ওখানে ওই সময় লোকজন তেমন ছিল না। দূরে কিছু লোকজন ছিল, তবে তারা এই দৃশ্যটা কেউই দেখতে পায়নি। সুমাইয়া তখন দৌড়ে ওই মানুষগুলোর দিকে যেতে শুরু করেন। সেখানে গিয়ে এই ঘটনাটা যখন সবিস্তরে খুলে বলেন, তখন মানুষজন বুঝতে পারে এই জায়গার পানির রং এত কালো হবার কারণ কি। এই ভয়ঙ্কর শেকল দানব, যার চেহারা কুচকুচে কালো হতে পারে, তার কারণেই এই জায়গার পানির রং এরকম কুচকুচে কালো। এই বিষয়টা যখন চতুর্দিকে জানাজানি হয়ে যায়, তখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারণ ওই জায়গাতে মানুষজন কম আসা যাওয়া করলেও একদমই যে আসা যাওয়া করে তা কিন্তু না, ওখানে অনেকে গোসলও করে। তবে এই জায়গাটা হঠাৎ করেই এরকম সৃষ্টি হয়েছে। ওই যে নদীটা, এই নদীটা বিভিন্ন সময়ে ভাঙনের মুখোমুখি হয়। সব সময় এরকম ভাঙনের মুখোমুখি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অতিরিক্ত মাত্রায় গর্ত সৃষ্টি হয়ে যায় বা গভীরতা সৃষ্টি হয়ে যায়। হতে পারে এই কারণেই ওখানে বেশ গভীর হয়ে গিয়েছে, আর ওখানে কোনো এক শেকল দানব এসে আস্তানা গেড়েছে। এটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ল, তারা এটাও চিন্তা করলো ওই জায়গা থেকে যে সরে অন্য জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা তো নাই। ভালো একজন হুজুরের সাথে তারা পরামর্শ করা শুরু করেন। তখন হুজুর বললেন যে এখানে একটা রুকিয়া করতে হবে। উনি জানিয়েছিলেন যে অনেক পরিমাণে লবণ প্রয়োজন হবে, কয়েক মণ লবণ ওনার দরকার হবে। তিনি এই লবণগুলো রুকিয়া করে পরে দেন। এরপর নিজেই নদীর যেই জায়গাটাতে অনেক গভীর ছিল, পানির রং কালো ছিল, সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দেন। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় উনি লবণ ছিটিয়ে দেন। এরপর উনি বলেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যখন পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো থাকে, তখন বেশ সতর্কতার সাথে এখানে নামতে হবে। আর একা একা নামা যাবে না, বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে আগামী বেশ কিছুদিন। তো উনি এটা যখন বলেছেন, সবাই সতর্কতার সাথে সব কাজ করছিলেন। এর মধ্যে 1 বছরের মতো পার হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। উনি তো তখন 5 মাস বা 6 মাসের প্রেগনেন্সি সময়টা পার করছিলেন। এর বেশ কিছুদিন পর ওনার হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে। গ্রামে যে ধাত্রীরা থাকে, যারা এই কাজগুলোতে সহায়তা করেন, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তো যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হয়, বাইরে তো এই সুমাইয়ার স্বামী ছিল, আরো বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ওরে বাবারে মারে এটা কিরে, এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্নাকাটি করে, এরকম কান্নাকাটির শব্দ না, ওই ঘরের মধ্যে যে মহিলারা ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এই এটা কিরে, এই বলে দৌড়াতে দৌড়াতে তারা বাইরে বের হয়ে এসেছেন। তাদের এইরকম
চিৎকার চেঁচামেচি এবং আচরণে বাইরের সবাই তো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে সর্বনাশ হয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস হয়েছে। রাক্ষস হয়েছে মানে? তখন উপস্থিত সবাই তো বেশ ভীত হয়ে পড়েন, ঘটনাটা কি। তখন মেইন যিনি ধাত্রী ছিলেন উনি ওই সন্তানটাকে বাইরে নিয়ে আসেন, আর এই সন্তানটাকে দেখার সাথে সাথে সকলেই ভয় পেয়ে যান। সবাই দেখেন এটা আসলে মানুষই না, এর হাতও নাই, পাও নাই, মাথাও নাই, একদম সমান একটা বডি। এটা দেখতে অনেকটা, যদি আমরা লম্বা একটা চকলেটের কথা চিন্তা করি, এইরকম। কপাল যেই জায়গাটা মানুষের থাকে আর কি, ওই জায়গাটাতে দুটো চোখ আছে, আর একটা মুখ আছে। মুখটা শুধু একটা টান, বিয়োগ চিহ্ন যেরকম একটা টান, আড়াআড়ি এইরকম একটা টান, চোখগুলো ছোট ছোট। তখন সবাই বুঝতে পারেন এখানে ভয়ঙ্কর কোনো কিছু চলে এসেছে। কেননা এই যে সুমাইয়া, উনি গর্ভকালীন অবস্থায় নদীর ধারে কাপড় কাচতে গিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন মাসখানেক আগে। এইটার প্রভাবে এই সমস্যা হয়নি তো। এদিকে এটা নিয়ে তো আর বেশিক্ষণ দেরিও করা যাচ্ছে না, কোনো হুজুরের কাছে যে গিয়ে পরামর্শ নেবেন এই সময়ও তো নাই। উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সদস্যরা পরামর্শ দেন এই জিনিসটা মানুষ হতেই পারে না, এটাকে এখনই মেরে ফেলতে হবে। কিভাবে মেরে ফেলতে হবে? এর মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিতে হবে, তাহলে মারা যাবে। ওই সময়ে গ্রামে অনেক সময় দেখা যেত যে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিত। মানুষ বুঝতে পারতো না, এটাকে রাক্ষস মনে করে কিন্তু এভাবে বাচ্চাকে মেরে ফেলতো, মনে করতো যে এটা তো স্বাভাবিক বাচ্চা না। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। যখনই এই লবণ মুখে দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, তখনই ঘটলো আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই বাচ্চাটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দিল, স্প্রিং এর মতো লাফালাফি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির সীমানাটা ছেড়ে বাইরে চলে যাবার চেষ্টা করছে। তখন পুরুষ সদস্যরা বলল কোনোভাবেই এটাকে বাইরে যেতে দেওয়া যাবে না, এটা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, এটাকে আটকাতে হবে। সবাই চারদিকে ঘিরে ধরে ওটাকে আটকাবার চেষ্টা করছেন, কোনোভাবেই আটকাতে পারছেন না। তখন চিন্তা করলেন এটাকে তো আসলে ধরা যাচ্ছে না, ওভাবে স্প্রিং এর মতো লাফাচ্ছে, বাইরে চলে যাবার চেষ্টা করছে। কোন একটা কাপড় এর উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটাকে আটকানো সম্ভব হবে। এই কাজই করা হলো। দ্রুত একটা কাপড় নিয়ে এটার দিকে ছুঁড়ে দেওয়া হলে এইটার নিচে এই জিনিসটা পড়ে যায়। তখন সবাই মিলে ওটার উপরে হামলে পড়েন। কিন্তু এই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল, 4-5 জন শক্ত সমর্থ পুরুষকেও হার মানিয়ে দিচ্ছিল, তারাও এটাকে ধরে রাখতে পারছিলেন না। তখন তারা নিশ্চিত হলেন আরো ভালোভাবে যে এইভাবে লাফালাফি করছে আর এটার শরীরে এমন শক্তি, এটা আসলেই একটা রাক্ষস, এটাকে মেরেই ফেলতে হবে। অনেক কষ্টে এটাকে যখন চেপে ধরেছেন তখন চি 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 এক ধরনের শব্দ ওটা থেকে আসতে থাকে। এদিকে লবণ নিয়ে আসা হয়, অনেক কষ্টে ওই কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলা হয়, যেই অংশে ওই মুখটা ছিল তারা আইডিয়া করেছিলেন ওই অংশটা তারা বের করেন। এরপর অনেক কষ্টে ওইটার মুখের ভেতরে লবণ ঢুকিয়ে দেন। লবণটা কিন্তু সে মুখের মধ্যে নিতে চাচ্ছিল না, এই জন্য মুখের মধ্যে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে করে মুখটা হা হয়ে থাকে। এরপর লবণ যখন ঢুকিয়ে দেওয়া হয় আস্তে আস্তে ওই জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারে এটা মারা গেছে। যেহেতু একজন মুসলিম পরিবারে বা একটা মুসলিম নারীর গর্ভে এই জিনিসটা ভূমিষ্ঠ হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার তো প্রয়োজন। এই কারণে শরীয়ত অনুযায়ী পরবর্তীতে এটাকে গোসল করিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। তো এটা তো ঘটলো এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। এরপরে ওখানে আবার নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। তখন এই যে গর্তের যে জায়গাটা, এটা আর এরকম ছিল না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, ওপারে চর পড়েছে,
তো এভাবেই এই জিনিসটা একটা সময় স্বাভাবিক হয়ে যায়। এরপরে ওই ধরনের কোনো ভয়ের ঘটনা না ঘটলেও এমনিতে একটি বাচ্চা সেখানে ডুবে মারা গিয়েছিল। আর এই নাসির ভাইয়ের মা এবং তার আর একজন বান্ধবী গোসল করতে গিয়ে এই বাচ্চাটা তাদের পায়ে বেঁধেছিল, এমনটা জানিয়েছেন। তো এরপরে অর্থাৎ এই ঘটনার বেশ অনেকদিন পরে যখন আর এক পাশে চর পড়েছে, এই জায়গার শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই সময়ের ঘটনা, ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই গুজা বলতো। এটা আসলে কুজো, এটা সঠিক শব্দ যদি আমরা বলি। অনেকে কুজোকে গুজা বলে, গুজো বলে। ওই ব্যক্তি কুজো হয়ে হাঁটতেন। ওনার কুজো হয়ে হাঁটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেটি এখন বলবো। এই ব্যক্তি তন্ত্রমন্ত্র, কবিরাজি এগুলো করতেন। একবার নাকি কোনো একটা ছুঁচো উনি ধরেছিলেন। ধরার পর বিশেষ পদ্ধতিতে এটাকে মেরে ফেলেন এবং এটাকে মাটিতে পুঁতে রাখেন। কয়েকদিন পর ছিল অমাবস্যা। ওই অমাবস্যার রাতে উনি ওটাকে মাটি থেকে আবার তোলেন। মাটির নিচে কয়েকদিন থাকার কারণে এটার বডিতে তো পচন ধরেছে। উনি নির্দিষ্ট রিচুয়াল করার জন্য নিয়ম অনুযায়ী নাকি উনি নদীর ঘাটে চলে গিয়েছেন। এরপর ওটাকে পানিতে রেখেছেন। পানিতে রেখে উনি ওটাকে ধুচ্ছেন বা কিছু একটা করছেন আর কি। এমন সময় উনি দেখতে পান পাশ দিয়ে অপরূপা এক সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে। উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে কোনো পরী। উনি বেশ দুষ্টু কিসিমের লোক ছিলেন। উনি চিন্তা করলেন এটাকে এখনই বশীভূত করতে হবে। এই চিন্তা করে উনি ওইটার পিছু নিয়েছেন। পিছু নেবার পর সাহস করে তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়েছেন তার দিকে। যখনই এটা করেছেন আর ওই হ্যাঁচকা টানে যখনই ওই পরীটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তখন দেখা গেল ওই পরীটা প্রচন্ড রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়েছে। আর তখন কি করেছে, এক হাত দিয়ে তার গলা ধরেছে, আর এক হাত দিয়ে তার দুই পা ধরে ধনুকের মতো বাঁকা করে দিয়েছে। ওই যে বাঁকা করে দিল, উনি আর সহজে আর সোজা হতে পারেননি। এরপর থেকে নাকি উনি এরকম গুজো বা কুজো হয়েই সবসময় হাঁটাচলা করতেন। পরী তাকে এভাবে কুজো করে দিয়েছিল। অনেক কষ্টে হাঁটাচলা করতেন এভাবেই কুজো হয়ে, আর সোজা হতে পারেননি কখনো। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে অদ্ভুত রকমের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম ফাহাদ। উনি মূলত পুরান ঢাকার বাসিন্দা হলেও অফিসের কাছাকাছি বাসা নেবার কারণে উনি ঢাকার মোহাম্মদপুরেই এখন রয়েছেন পরিবার নিয়ে। উনি একটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছেন। ওনার সাথেই মূলত এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে। উনি ওই সময় বাংলাদেশের অন্য আরেকটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন, যেটার কারখানা অর্থাৎ যেখান থেকে ওষুধ তৈরি হতো, এই কারখানাটা ছিল সাভারের গ্যান্ডা এরিয়াতে। সঙ্গত কারণে আমরা সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নামটি বলছি না। উনি সেখানে কোয়ালিটি সেকশনে দায়িত্ব পালন করতেন। ওষুধ তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্যাকেজিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদেরকে কিন্তু বিশেষ ধরনের পোশাক পরে কাজ করতে হয়। গাউন পরে কাজ করতে হয়, অ্যাপ্রন পরে কাজ করতে হয়, মাস্ক লাগিয়ে কাজ করতে হয়, হাতে হ্যান্ড গ্লোভস পরে, মানে অনেক ধরনের জিনিস পরে কাজ করতে হয়। বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আবার দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কঠোরভাবে মেনটেন করতে হয়। তারা আবার এই জিনিসগুলো ঠিকঠাক মতো পালন করছেন কিনা এটা দেখার জন্য কিন্তু আলাদা ইন্সপেক্টর রয়েছে। যেমন এই যে ফাহাদ ভাই, উনিও এই দায়িত্ব পালন করতেন যে ওই জায়গাগুলোতে যারা কাজ করছেন তারা ঠিকঠাক মতো এই সেফটি বিষয়গুলো মেনটেন করছেন কিনা। কেননা ম্যানুফ্যাকচারিংয়ে তো ওষুধ তৈরি হয়, এখানে বিভিন্ন ধরনের পাউডার, বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো ইউজ হয়। যদি কোনো মানুষ উনি স্বাভাবিক ড্রেস পরে
কোনো প্রোটেকশন না নিয়ে সেখানে ঢুকে যান, তার শরীর থেকে কিন্তু বিভিন্ন জীবাণু ওই ওষুধে কিন্তু অদৃশ্যভাবে মিশে যেতে পারে, যেটা কিন্তু ভয়াবহ রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। তাছাড়া আরো অনেক কঠোর নিয়মকানুন তো রয়েছেই ওষুধ তৈরির ক্ষেত্রে, আন্তর্জাতিক কিছু নিয়মকানুন রয়েছে, তাছাড়া আমাদের দেশেরও তো কিছু নিয়মকানুন রয়েছে। এই জন্য সেখানে কিন্তু অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হয়। এতগুলো কথা কেন বলছি, কেননা এই ঘটনার সাথে এই বিষয়গুলো রিলেটেড। তো এই যে ফাহাদ ভাই, উনি যেই অফিস রুমটাতে বসতেন সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং যেই সেকশনটা, এই সেকশনটার কাছাকাছি, যাতে করে ওখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করা যায়। এই ম্যানুফ্যাকচারিং সেকশনে একজন কাজ করতেন, যিনি বয়স এবং চাকরিতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও বেশ জুনিয়র একজন কলিগ, তার নাম হচ্ছে রাকিব। তার সাথে সম্পর্ক বেশ ভালোই ছিল। তো ওনাদের যে ওয়াশরুমটা ছিল সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং এই সেকশনটার নিচ তলায়, কেননা এই ফ্লোরে ওয়াশরুম রাখাটা এটা আসলে হাইজিন ইস্যু, যার কারণে নিচের তলাতে ওয়াশরুম ছিল। ওখানে দুটো ওয়াশরুম ছিল, একটা রুম এমনিতে তালাবদ্ধ করে রাখা হতো, অর্থাৎ একটা ওয়াশরুম তালাবদ্ধ করে রাখা হতো, অন্য ওয়াশরুমটা খোলা রাখা হতো ব্যবহার করার জন্য। যদি প্যাকেজিং সেকশন থেকে কেউ ওই ওয়াশরুম ব্যবহার করতে যেত, তাহলে তার যেই ড্রেসগুলো, এই ড্রেসগুলো কিন্তু খুলে আলাদা একটা জায়গায় রেখে তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস পরে তাকে প্যাকেজিং রুমে যেতে হতো। আর ম্যানুফ্যাকচারিং সেকশন যেটা, ম্যানুফ্যাকচারিং রুম যেটা, যেখানে ওষুধ মেইনলি তৈরি হয়, সেখানকার কেউ যদি ওয়াশরুমে যেতে হতো, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল, কেননা তাদেরকে আরো বেশি পোশাক পরতে হতো আলাদা করে, সেগুলো খুলে বিশেষ জায়গায় রাখা, এরপর আবার নিজস্ব ড্রেস পরে বাইরে বের হওয়া, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস চেঞ্জ করে স্পেশাল ড্রেস পরে তারপর আবার ওই রুমে ঢোকা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপারও বটে। তো এই যে রাকিব, যার কথা আমরা বললাম, তার ওয়াশরুমে যাবার দরকার হলে সে আবার এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত, কেননা এই রাকিব ছিল খুবই ভীতু প্রকৃতির, আর ফাহাদ ভাই একটু সাহসী প্রকৃতির। এই জন্য এই রাকিব ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেতেন, একা একা যেতেন না। রাতের বেলা তো লোকজন এমনিতেই কম থাকে, আর দ্বিতীয় তলাতে যেখানে ওয়াশরুম সেখানে লোকজন খুবই কম থাকে, ওয়াশরুমে যাবার দরকার ছাড়া লোকজন খুব একটা ওইদিকে যায়ও না। এই কারণে সে কি করতো, এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত। তো ওনাকে ডাক দিয়েছে প্রথমে যে ভাই আমি ওয়াশরুমে গেলাম, কিন্তু সেই সাথে আরো একটি বিষয়ও বলেছে যে আমি গেলাম, আপনি আসেন। বিষয়টা আবার ফাহাদ ভাই চিন্তা করছেন, কি ব্যাপার, ও তো সবসময় আমাকে সাথে নিয়েই যায়। তো ফাহাদ ভাই বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি, আমার হাতে একটু কাজ আছে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে আমি নিচে আসতেছি। এই যে রাকিব, সে কিন্তু ফাহাদ ভাইয়ের জন্য কিন্তু আর দাঁড়িয়ে থাকলো না, সে কিন্তু চলে গেল। নর্মালি কিন্তু সে কখনো যেত না। বিষয়টা ফাহাদ ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর কি হলো, উনি তো কাজ করতে করতে যখন উনি বাইরে বের হবেন, নিচে তো রাকিব আছে, ওয়াশরুমে গিয়েছে, সে তো আবার ভয় পেতে পারে। ওই সময় দেখলেন রাকিব নিচতলা থেকে এসে সোজা ম্যানুফ্যাকচারিং এর যে রুমটা, এই রুমে ঢুকে যাচ্ছে কোনো ধরনের বিশেষ ড্রেস পরা ছাড়াই। উনি তো অবাক যে ম্যানুফ্যাকচারিং রুমে রাকিব ঢুকছে, অথচ সে তার প্রোটেকশনের জন্য, এই রুমের প্রোটেকশনের জন্য কোনো ধরনের ড্রেস পরছে না, সোজা হনহন করে হেঁটে চলে যাচ্ছে। এটা কেমন কথা? এই ম্যানুফ্যাকচারিং রুম যেটা, ওই করিডোর দিয়ে হাঁটতে গেলে একটা জায়গায় একটু অন্ধকারের মতো পড়ে। উনি দূর থেকে বলছে, এই রাকিব, এই রাকিব, কি ব্যাপার, তুমি তোমার ড্রেস পরলা না, ড্রেস না পরে ম্যানুফ্যাকচারিং রুমে চলে যাচ্ছ, এটা তো ঠিক না। এই কথার কোনো ভ্রুক্ষেপই করলো না রাকিব, সোজা ওই রুমের মধ্যে ঢুকে গেল। তখন এই যে ফাহাদ ভাই বেশ মনক্ষুণ্ণ হলেন, কারণ রাকিব একটা দায়িত্বশীল ছেলে, কখনো তো এরকম করে না। আর এই সেকশনগুলোতে আসলে যারা দায়িত্ব পালন করেন তারা কেউই এরকম ভুল করে না। তারপরও ভুল হতেই পারে, কিন্তু তাকে বলার পরও সে একবারও পেছন দিকে তাকালো না, হনহন করে হেঁটে চলে গেল। এটা কি ধরনের কথা? যেহেতু ফাহাদ ভাইও ওয়াশরুমে যাবেন চিন্তা করেছেন,
উনি এই বিষয়টা পরবর্তীতে এই রাকিবের সাথে আলোচনা করবেন, প্রয়োজনে অথরিটিকে জানাবেন, এরকম চিন্তা করে উনি নিচে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি তো জানেন যে একটা ওয়াশরুম তালাবদ্ধ থাকে, অন্য রুমটা খোলা, অর্থাৎ অন্য ওয়াশরুমটা খোলা। উনি তো জানেন যে এইখানে আর কেউ নাই, মাত্রই তো রাকিব আসলো, এখানে তো আর কারো যাবার কথা না, আর কেউ গেলে তার সামনে দিয়েই যেত। উনি হাত দিয়ে দরজাটাতে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার পর উনি দেখেন যে দরজাটা ভেতর থেকে লক করা। তো উনি এবার বাইরে থেকে বলছেন যে এই ভিতরে কে? তখন ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ও ভাই আমি রাকিব। এই কথা শোনার সাথে সাথে ফাহাদ ভাই তো চমকে ওঠেন। রাকিব মানে? রাকিব না আমার সামনে দিয়েই হন হন করে ম্যানুফ্যাকচারিং রুমের দিকে চলে গেল। তখন উনি বললেন যে রাকিব তুমি উপরে যাও নাই? তো সে ওয়াশরুমের ভিতর থেকে বলছে, না ভাই আমি তো উপরে যাই নাই, আমি তো আসলাম, আপনি আসবেন, আপনি তো বললেন, আমার আরো একটু সময় লাগবে। এরপর রাকিব স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়। বের হওয়ার পর রাকিব বলে যে কি ব্যাপার ভাই, আপনাকে একটু উদ্বিগ্ন দেখাচ্ছে, কোনো সমস্যা? ফাহাদ ভাই বলেন, না কোনো সমস্যা না, তুমি দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো ফাহাদ ভাই ফ্রেশ হয়ে আসছেন, এসে দেখেন রাকিব তার জন্য বাইরে অপেক্ষা করছে। এরপর রাকিবের সাথে কথা বলতে বলতেই ম্যানুফ্যাকচারিং রুমের দিকে গেলেন। উনি চিন্তা করলেন যে আসলে এই রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে, তাহলে আগে যে রাকিবটা গিয়েছে এটা তো নকল, আর আগের রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে তাহলে এটা নকল। উনি সাহস করে পরীক্ষা করার জন্য ওই ম্যানুফ্যাকচারিং রুমের কাজ পর্যন্ত গিয়েছেন। উনি পরবর্তীতে বুঝতে পারলেন ভেতরে আসলে রাকিব নাই, এটাই আসল রাকিব। রাকিব ওই পর্যন্ত এসে তার যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো পরার পর সে কিন্তু দিব্যি ম্যানুফ্যাকচারিং রুমের মধ্যে চলে যায়। এই বিষয়টা কিন্তু তখন রাকিবকে উনি বলেন নাই। এরপর উনি চিন্তা করলেন যে এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে কারণ কি হতে পারে। এমনিতেই রাতের বেলা এটা তো হতেই পারে, কিন্তু এমনটা না যে এই যে ফাহাদ ভাই উনি একা এখানে, তা তো না। এরপর ফাহাদ ভাই উনি অ্যানালাইসিস করার পর জানতে পারলেন যে এই যে কারখানাটা, যেই কারখানাটা তৈরি হয়েছে এমন একটা জায়গার উপরে, এই জায়গায় নাকি একটা সময় শ্মশান ছিল, সেই জায়গার উপরেই এই কারখানাটা তৈরি করা হয়েছে, যার কারণে এই ধরনের ভয়ের ঘটনার মুখোমুখি উনি হয়েছেন। এখন তো আর উনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন না, অন্য একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন। তো এটা নিয়ে উনি আসলে খুব বেশি লোকের সাথে আলোচনা করেননি, কেননা এটা নিয়ে আলোচনা করলে সেখানে এক ধরনের একটা অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জন্য উনি এটা নিয়ে খুব বেশি আর আলোচনা করেন নাই, মানুষও ভয় পেতে পারে, বিষয়টা উনি চেপে গিয়েছিলেন। তো উনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফাহাদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন ফাহাদ ভাই। উনি পেশায় একজন ফার্মাসিস্ট। নতুন নতুন ড্রাগ মার্কেটে নিয়ে আসা, সেটা নিয়ে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, নতুন নতুন ড্রাগ তৈরি করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলোই উনি করে থাকেন। উনি বর্তমানে যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন এটার মেইন যেই জায়গাটা এটা কিন্তু টঙ্গীতে। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মোহাম্মদপুরের বাসায় 2023 সালের দিকে। 2023 সালে ওনার ওয়াইফের ফাইনাল পরীক্ষা শেষ হবার পর তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন কয়েকদিন বেরিয়ে আসার জন্য। তার বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। যেহেতু ওনার ওয়াইফ তার বাবার বাড়িতে গিয়েছেন, ওনার মা আর উনি বাড়িতে। ওনার মা আবার খুব ভয় পান। রাতের বেলা এই ফাহাদ ভাই রুমে শুয়ে আছেন, ওনার মা এসে বলছেন যে বাবারে আমি তোর সাথে ঘুমাবো, আমার খুব ভয় করছে। উনি তখন এই ফাহাদ ভাইয়ের বিছানার এক পাশে শুয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে উনি ঘুমিয়েও যান। এপিসোড শুনছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। হেডফোন লাগিয়ে শুনছিলেন, কেননা ওনার মা তো পাশে ঘুমাচ্ছে, তার ঘুমের অসুবিধা হতে পারে এই চিন্তা করে। তো উনি শুনছেন, এক্স্যাক্ট কোন এপিসোড শুনছেন ওনার অবশ্য মনে নাই, মানে ওই সময় কোনটা শুনছিলেন। শুনতে শুনতে হঠাৎ করে একটা শব্দ পান। ওনার কিন্তু এক কানে হেডফোন ছিল আর এক কান ফাঁকা ছিল।
ধুপ করে একটা শব্দ উনি শুনতে পান। মনে হলো ড্রয়িং রুমে ধপাস করে কিছু একটা পড়েছে, ওইটারই একটা আওয়াজ। অনেক সময় ফ্লোরের উপরে যদি কেউ লাফ দিয়ে পড়ে তখন এক ধরনের আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি আওয়াজ হলো। উনি আবার ভেবেছেন হয়তোবা এই যে আপনাদের হরর ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে আমরা ঘটনা যখন বলি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো একটা আওয়াজ হতে পারে, এরকম কোনো কিছু হয়তোবা। কিন্তু না, উনি একটা ভিন্ন কিছু দেখলেন। উনি কিন্তু কাত হয়ে শুয়েছিলেন, তো তো ওই রুমের দরজাটা কিন্তু কিছুটা ফাঁকা ছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে ড্রয়িং রুম দেখা যায়। উনি দেখলেন ড্রয়িং রুমে একটা ছায়া। এই ছায়াটা কেমন, কালো মেঘের মতো একটা মানুষের অবয়ব। এই ছায়াটা ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করতে করতে দেখলো যখন দরজাটা খোলা, ওই দরজার দিকে চলে আসলো। অনায়াসেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে ওই রুমের বিভিন্ন জায়গায়, যেখানে আলমারি রয়েছে সেখানে গেল, তারপরে টেলিভিশন লাগানো আছে সেখানে গেল। এরপর সে মনে হয় বুঝতে পারলো যে তাকে কেউ দেখছে। এই যে ফাহাদ ভাই, উনি যখনই ড্রয়িং রুমে ওই অভাবটাকে দেখেছেন সাথে সাথে কিন্তু ওনার শরীর ফ্রিজ হয়ে গিয়েছে। উনি নড়াচড়া করতে পারছেন না। উনি কিন্তু ঘুমিয়ে নাই, উনি কিন্তু সজাগ, কিন্তু উনি ওনার শরীর নাড়াচাড়া করতে পারছেন না। উনি বিভিন্ন ঘটনায় শুনেছিলেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের অভাব যখন কাছে আসে, মানুষের শরীরটা কিন্তু অনেকটাই অবশ হয়ে যায়। ওনার এক কানে কিন্তু আপনাদের হরর ওয়ার্ল্ডের ঘটনা বাজছে, কিন্তু সেই দিকে তখন ওনার আর মনোযোগ নেই। ওনার মনোযোগ হচ্ছে এই অবয়বটা কি করে এই দিকে। হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা বুঝতে পেরেছে তাকে কেউ দেখছে। তখন ওই অবয়বটা হেঁটে হেঁটে ওনার কাছে চলে আসলো। কাছে এসে শরীরটাকে ঝুঁকিয়ে তার মাথাটা একদম তার মাথার কাছে নিয়ে আসলো। মধ্যবর্তী দূরত্ব ছিল 1 ফুটের মতো, এমনটাই জানিয়েছেন ফাহাদ ভাই। এদিকে ফাহাদ ভাইও কিন্তু চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। রুমের মধ্যে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, এটা বলা যাবে না, কেননা এই রুমের যে বারান্দা, সেই বারান্দা দিয়ে আলো আসছিল, যদিও বা সেখানে পর্দা টানানো আছে। এছাড়া ড্রয়িং রুমে ডিম লাইট জ্বলছিল, সুতরাং রুমের মধ্যে কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল না। উনি ওই আবছা আলোতে সবকিছু দেখতে পাচ্ছেন। ওই অবয়বটা মাথা ঝুঁকিয়ে তার কাছে নিয়ে আসলো। এদিকে উনি তো নড়াচড়া করতে পারছেন না, চিৎকার দিবেন সেটাও পারছেন না। একটা সময় মনে হলো এই অবয়বটা যদি তাকে আক্রমণ করে এখন উনি কি করবেন। যে কোনোভাবে আল্লাহর নাম নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করে তাকেও তিনি আক্রমণ করবেন। উনি কিন্তু এবার মনে মনে যত দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ছেন। বেশ কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতো সময় হবে হয়তো, কিন্তু এই 1 মিনিট সময়টাও ফাহাদ ভাইয়ের কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। ওই অবয়বটা একভাবে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওই অবয়বটার কোনো চোখ মুখ এটা বোঝা যাচ্ছে না। তবে মানুষের মতো একটা মাথা রয়েছে এটা বোঝা যাচ্ছে, হাত পা রয়েছে এটা বোঝা যাচ্ছে। এরপর কি করলো, সে সরে গিয়ে ওই খাটের পায়ের সাইড দিয়ে ঘুরে ফাহাদ ভাইয়ের মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়েও সে ঝুঁকে পড়ে তাকে দেখছে। মনে হচ্ছে সে বোঝার চেষ্টা করছে উনিও জেগে আছেন কিনা। এদিকে ফাহাদ ভাই তো চিন্তা করছেন যে সর্বনাশ, এখন তার মায়ের কাছে গেছে। মা তো এমনিতেই ভয় পায়, এখন যদি কোনো কারণে চোখ খুলে দেখে এরকম ভয়ঙ্কর কিছু, তাহলে না জানি কি একটা ঘটনা ঘটবে। তবে ওই অবয়বটা মাত্র কয়েক সেকেন্ড তার দিকে ঝুঁকে থেকে সে কি করলো, ওখান থেকে সরে বারান্দার দিকে চলে গেল। বারান্দার দিকে যাওয়ার পর সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। এরপর গিয়ে ওনার শরীরে উনি শক্তি ফেরত পান। এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু উনি ওনার মাকে ঘুণাক্ষরেও জানতে দেন নাই, কারণ উনি এমনিতেই ভীষণ রকমের ভয় পান রাতের বেলা। এরপর যদি উনি এই ঘটনাটি জানেন, তাহলে অনেক তুচ্ছ কারণেও বড় ধরনের ভয় উনি পেতে পারেন, যেটা হয়তোবা ভয়ের কোনো ঘটনাই না, কিন্তু উনি ভয় পেতে পারেন। এই জন্য উনি কিন্তু বিষয়টা বলেন নাই। এই ঘটনাটা উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করেছিলেন। তো ঘটনাটা 2023 সালে ঘটেছিল। এরপরে বেশ কয়েক বছর কিন্তু কেটে যায়। এরপরে ঘটে আরো একটি ঘটনা।
এই ঘটনাটি মাসখানেক আগে ঘটেছিল। তো এই যে ফাহাদ ভাই, উনি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কেননা অনেক সকালবেলা ওনাকে উঠতে হয়। 6টার দিকে, অর্থাৎ ভোর 6টার দিকে ওনাদের অফিসের গাড়ি চলে আসে ওনার বাসার কাছে। তারপর সেই গাড়িতে করে ওনাকে টঙ্গী যেতে হয়। তাড়াতাড়ি করে না ঘুমালে তো উনি আর সকাল সকাল যেতে পারবেন না। এই জন্য উনি তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, শুয়েও পড়েছেন, বেশ খানিকটা ঘুমিয়েছেন। এরপর বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার পাশে ওনার ওয়াইফ নাই। উনি বুঝতে পারেন যে ওনার ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে। তখন হঠাৎ করে সেই অবয়বটাকে উনি আবার দেখতে পান। উনি দেখতে পান ওনার রুমের মধ্যে ওই অবয়বটা প্রবেশ করেছে, বারান্দার সাইড দিয়ে ঢুকেছে। ঢোকার পর ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করে চলে গেল ওই ড্রয়িং রুমের দিকে। ওই সময় কিন্তু ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, একদম অবশ হয়ে গিয়েছিল। কোনোভাবেই উনি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারেন নাই। এর অল্প সময় পরেই ওনার ওয়াইফ রুমে ঢোকে। এরপর উনি আবার শরীরের শক্তি ফেরত পান। উনি তখন বলেন, আচ্ছা তুমি কি মাত্র রুমের মধ্যে হাঁটাহাঁটি করেছিলা, বারান্দা থেকে এই পাশে গিয়েছিলা, ড্রয়িং রুমে গিয়েছিলা? তখন ওনার ওয়াইফ বলেন, না তো, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, এরপর যে মাত্র রুমে আসলাম। তখন উনি বলেন যে সেই অবয়বটা একটু আগে আবার এসেছিল। এটা শুনে ওনার ওয়াইফ তো বেশ আতঙ্কিত হয়ে পড়েন যে এরকম সমস্যা হচ্ছে। যদিও বা এই অবয়বটা ওই রকম কোনো ক্ষতি করেনি, তবে এই রকম ঘটনা 2বার ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষাপটে ফাহাদ ভাই আরো একটি বিষয় জানিয়েছেন যে ওনারা যেই বাসায় থাকেন সেই বাসার পাশাপাশি আর একটা বাড়ি রয়েছে। ওই বাড়িতে কয়েকটা ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলোতে নাকি কোনো ভাড়াটিয়াই 2 মাসের উপরে টিকতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে এরপর বাসা ছেড়ে দিয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় 2 মাসের অ্যাডভান্স দিয়েছে। এই অ্যাডভান্স দিয়েছে বলেই হয়তোবা দায় থেকে মানুষ থাকে, কারণ বাসাটা খুঁজতেও তো সময় লাগবে, ছাড়তেও সময় লাগবে। একটা বাসায় ওঠার পর কিন্তু হুট করেই নতুন আরো ভালো একটা বাসা খুঁজে পাওয়া যায় না। বাসায় উঠতেও যেমন খরচ, নামতেও কিন্তু খরচ আছে। নামার সময় অনেক ধরনের কস্টিং আছে, পিকআপের ভাড়া, লেবার কস্ট, এরকম অনেক ধরনের খরচ কিন্তু রয়েছে। তাই চাইলেই কিন্তু বাসা চেঞ্জ করা যায় না, বিশেষ করে ফ্যামিলি বাসা। ব্যাচেলর বাসা হলে অনেকটা সহজ হয়, কিন্তু ফ্যামিলি বাসায় বিষয়টা এতটা সহজ না। এই 2 মাস পর পরই ওই বাসার ফ্ল্যাটগুলোর ভাড়াটিয়া চেঞ্জ হয়ে যায়। বর্তমানে নাকি ওনার এক বোন, সে ওই বিল্ডিং এরই একটা ফ্ল্যাটে আছে, সে বর্তমানে বেশ কিছু প্রবলেম ফেস করছে। ফাহাদ ভাই জানিয়েছেন যে উনি পরবর্তীতে ওই বাড়ির ঘটনাগুলো সংগ্রহ করে আমাদেরকে দেবার চেষ্টা করবেন। আশা করছি ফাহাদ ভাইয়ের কাছ থেকে আরো অনেক নতুন নতুন ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রথম ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল শিবু। ওই সময়ে শিবুর বয়স ছিল বছর 30-এর আশেপাশে। শিবুর আসলে নির্দিষ্ট কোনো পেশা ছিল না। কখনো লোকের বাড়িতে দিনমজুর হিসাবে শ্রম দিত, কখনো মাছ ধরে অথবা ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করত। ভালো কোনো আয়ের উৎস না থাকায় সবসময় শিবুর সংসারে অভাব অনটন লেগেই থাকত। বর্ষাকালে সাধারণত দেখা যেত ক্ষেত খামারে দিনমজুরি দেয়ার কাজ তেমন একটা না থাকায় শিবু বেশিরভাগ সময়টাই মাছ ধরেই কাটাতো। এ সময়ে উনি মাছ তো ধরতেন, অন্য কোনো কাজ তো আসলে করার সুযোগ হতো না। আর মাছ ধরাতে বেশ দক্ষ ছিল এই শিবু। মাছ ধরার জন্য কোনো নির্দিষ্ট সময় তার বাধা ধরা ছিল না। রাত, দিন, দুপুর, বিকাল, সন্ধ্যা যে কোনো সময় মাছ ধরতে সে বের হয়ে যেত। তবে মাছ ধরতে বের হয়ে শিবু খালি হাতে তেমন একটা ফিরতো না। তাই ওনার পরিবারের সদস্যরা খুব একটা আপত্তি করতো না তার মাছ ধরার বিষয়ে, কারণ একদিকে তাদের খাদ্যের যোগান হতো, পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থও পাওয়া যেত, যেটা দিয়ে সংসার টুকটাক করে চলে যেত আর কি। এরকমই সেবার বর্ষাকালে তখন বেশ অনেকটাই বর্ষার পানি উঠেছিল গ্রামে। বৃষ্টি একবার নামা শুরু করলে একটানা অঝোর ধারায় নামতেই থাকে কয়েক সপ্তাহ ধরে।
একদিন সারা বেলা মুষলধারে বৃষ্টি নেওয়ার পর সন্ধ্যার দিকে যখন বৃষ্টি খানিকটা ধরে এসেছে, মানে কমে এসেছে, তখন শিবু ওনার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরতে বের হয়ে পড়েন। শিবুর গন্তব্য ছিল গ্রামের প্রান্তে থাকা খালের দিকটা। তখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই বড় বড় ফোঁটার যে বৃষ্টিটা সেটা কমে এসেছিল। এর মাঝেই শিবু গ্রামের কর্দমাক্ত মিঠো পথ ধরে হেঁটে যাচ্ছেন। গ্রামের বাড়িঘরগুলো শেষ হয়ে যেখান থেকে নির্জন এলাকা শুরু হয়েছে সেদিকটাতে পৌঁছাতেই শিবু একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। উনি দেখেন যে দূরে গাছপালার মধ্যে যেন খুব জোরালো ঝড় বাতাস উঠেছে। সেদিনটা সারাটা সময় ধরে কম বেশি বৃষ্টি নামতে থাকলেও ঝড় আসার তেমন কোনো পূর্বাভাস ছিল না। শিবু আর একটু ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারেন যে ওনার আশেপাশে কোথাও কিন্তু জোরালো বাতাস বইছে না, কিন্তু ওনার সামনের পথের দিকে প্রায় হাত বিশেক দূরে মনে হচ্ছে যে পথের ধারে থাকা বড় বড় সব গাছগুলোর ডালপালা ভেঙে চুরে বিশাল আকারের ঘূর্ণির মতো কিছু একটা আস্তে আস্তে করে গ্রামের দিকেই এগিয়ে আসছে। শিবু এর আগে বহুবার সন্ধ্যার পর এই রাস্তা ধরে খালের দিকে আসা যাওয়া করেছেন, কিন্তু কখনোই এমন কিছু দেখেননি। উনি মুহূর্তের জন্য হাঁটার গতি কমিয়ে কি করবেন সেটা ভাবতে থাকেন। শিবু মনে মনে চিন্তা করেন যে এটা হয়তো সাধারণ কোনো বাতাসের ঘূর্ণি, যেটা মাঝে মাঝেই অনেক স্থানে উঠতে দেখা যায়। এই মুহূর্তে উনি যদি ওটার জন্য পিছিয়ে যান তাহলে তো সময় নষ্ট হবে, আর ওটার গতিবিধি যেহেতু দূর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে ওটা আরো কিছুটা এগিয়ে আসতে আসতে হয়তো থেমেও যেতে পারে। এসব ভাবনা চিন্তা করে শিবু হাঁটা থামিয়ে পথে দাঁড়িয়ে পড়েন। ততক্ষণে বিশাল ওই বাতাসের ঘূর্ণিটা আরো অনেকটাই এগিয়ে এসেছে। শিবু খেয়াল করেন যে ওই বাতাসের ঘূর্ণিটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত আলোর আভা রয়েছে। সেই আলোর আভা কিছুটা উজ্জ্বল লালচে রঙের। এবার শিবু কিছুটা ঘাবড়ে যান। বাতাসের ঘূর্ণি উনি এর আগে অনেকবার দেখেছেন। বিভিন্ন খোলা জায়গায় অনেক সময় ধুলোবালি আর ঝরা ডালপাতা বাতাসের ঘূর্ণনের সাথে অনেকটাই উপরে উঠে যায় এবং কিছু সময় পর তা থেমে যায়। স্বাভাবিকভাবেই কিন্তু কোনো বাতাসের ঘূর্ণি থেকে এরকম লাল আভা ছড়াতে পারে এটা উনি কখনো দেখেন নাই। শিবু কিছুটা ভয় মিশ্রিত অবাক দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকেন। অদ্ভুত সেই বাতাসের ঘূর্ণিটা যখন মোটামুটি শিবুর স্পষ্ট দৃষ্টি সীমার মধ্যে চলে আসে, তখন শিবু যা দেখেন তাতে উনি সাময়িকভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। শিবু দেখতে পান যে ওই বিশাল বাতাসের ঘূর্ণিটার মধ্যে বিশাল একটি ধোঁয়ার মতো অবয়ব রয়েছে, যেটি শুধু উপরের অর্ধেক অংশ কিছুটা বোঝা যাচ্ছে, যা মানুষের শরীরের গড়নের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, তবে মাথাটা অনেক বড়। এবং ওই অবয়বটি যে ধোঁয়ার মধ্যে বা ধোঁয়ায় নির্মিত, সেই থেকেই মূলত ওই লাল আলোর আভাটা ছড়াচ্ছে, আর অবয়বটিকে ঘিরে বাতাসের ঘূর্ণি চলছে। ভয়ানক সেই জিনিসটা গ্রামের পথ ধরে শিবু যেদিকে রয়েছেন সেদিকে, অর্থাৎ মূল গ্রামের দিকেই এগিয়ে আসছে। এমনটাও কি আসলে সম্ভব? আতঙ্ক মিশ্রিত গলায় শিবু নিজ মনেই অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে ওঠেন, কি রে ওটা, কোনো রাক্ষস নাকি? এই বলেই শিবু চিৎকার করে ওঠেন এবং হাতে থাকা মাছ ধরার সরঞ্জাম সেখানেই ফেলে উল্টো ঘুরে গ্রামের দিকে দৌড় লাগান। শিবু যখন প্রাণপণ ছুটছেন তখন উনি শুনতে পান যে ওনার পেছন থেকে ভয়ানক এক পুরুষালী ভারী কণ্ঠের বিকট অট্টহাসির শব্দ ভেসে আসছে, এবং সেটা এতটাই জোরালো যে মনে হচ্ছে চারপাশের সবকিছু রীতিমতো থরথর করে কাঁপছে। শিবু ততক্ষণে দৌড়াতে দৌড়াতে মূল গ্রামের সীমানায় পৌঁছে গিয়েছেন, যেখান থেকে বাড়িঘর শুরু হয়েছে। চিৎকার করতে করতে শিবু ওই গ্রামেরই নির্মল নামের একজনের বাড়ির উঠোনের উপর গিয়ে নির্মলের নাম ধরে ডাকাডাকি শুরু করেন চিৎকার করে। নির্মল তখন পরিবারের সদস্যদের সাথে বসে রাতের খাবার খাচ্ছিলেন। শিবুর চিৎকার চেঁচামেচি শুনে উনি দ্রুত আলো হাতে বাইরে বের হয়ে আসেন। নির্মল মূলত ওই এলাকায় তখন গরুর গাড়ি চালাতেন, যে কারণে ওনার সাথে সবারই মোটামুটি একটা চেনা জানা ছিল। শিবু ততক্ষণে ভয়ার্ত স্বরে এলোমেলোভাবে বিভিন্ন কথা বলতে বলতে নির্মলের বাড়ির দাওয়ায় অর্থাৎ বারান্দার মাটির উপর বসে পড়েছেন। শিবুকে এই অবস্থায় দেখা মাত্র নির্মল বুঝতে পেরেছিলেন যে শিবুর সাথে ভয়ানক কিছু একটা ঘটেছে, যার কারণে শিবু খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এরপর
নির্মল ধরাধরি করে শিবুকে ওনাদের ঘরে নিয়ে বসান এবং বলেন যে তুমি তো এখন আমার ঘরে বসে আছো, এখানে তো আর কোনো সমস্যা নাই, কি হয়েছে আমাকে বলো তো, সবকিছু খুলে বলো। শিবুর শরীর কোনো থরথর করে কাঁপছিল, উনি ঠিক মতো কোনো কথাই বলতে পারছিলেন না, কথা বলতে গেলেই বারবার তা জড়িয়ে যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর খানিকটা ধাতস্থ হয়ে শিবু যা যা দেখেছেন সবকিছু নির্মল ও তার পরিবারের সদস্যদেরকে খুলে বলেন। শিবুর কাছে সব শুনে নির্মল বলেন যে তুমি ঠিক দেখেছো তো, নাকি নেশা টেশা করেছিলে আজ আবার? তোমার তো বাপু নেশা করার কোনো অভ্যাস আছে বলে আমার জানা নাই, কিন্তু এরকম তো দেখার কথা না। আর এই ঝড় বাতাসের দিনে ওই রকম বাতাসের ঘূর্ণি কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়। শিবু তখন সাথে সাথে উত্তর দেন যে আরে না নির্মল দাদা, নেশা পানি করি না, এটা তুমি জানো। আমি আজ নেশা করিও নাই, বিড়িও খাই না। শুধু আজ কেন, বিগত বছর খানেকের মধ্যেও আমি কোনো নেশা জাতীয় জিনিসের ধারে কাছেও যাই নাই। আমি যা দেখেছি একদম সচক্ষে দেখেছি। রাত বেরাতে মাছ ধরে বেড়াই, ছোটখাটো ভয়ের কত কিছু এই জীবনে দেখেছি, তার তো কোনো ইয়ত্তা নেই, কিন্তু আজ যা দেখলাম তার সাথে অন্য কোনো কিছু তুলনা চলে না। সেখান থেকে দৌড়ে পালিয়ে না আসতে পারলে আজ বোধ হয় বেঘরে আমার প্রাণটা যেত। তুমি আজ আমাকে আশ্রয় দিয়ে বাঁচালে দাদা। ওই ভয়ানক জিনিসটা দেখেছিলাম গ্রামের এদিকেই এগিয়ে আসছে। উল্লেখ্য, শিবুর কিন্তু মাঝে মধ্যে টুকটাক নেশা করার অভ্যাস ছিল বলে শোনা যায়, কিন্তু ওই রকম না। এর আগে শোনা গিয়েছিল যে সে এগুলো একদম ছেড়ে দিয়েছে, যার কারণেই মূলত এই যে নির্মল দাদা উনি ওই বিষয়টার অবতারণা করেছিলেন। কিন্তু বেশ অনেকদিন হলো শিবু নেশা টেশা করে না, যার কারণে মানুষ ভুলেই গেছে যে সে নেশা একটা সময় করত। শিবুর কথা বলার ভঙ্গিতে অবশ্য নির্মল কিছুটা আশ্বস্ত হয়েছেন যে আসলেই শিবু আবার সেই নেশার জগতে ফেরত যায় নাই, এবং এই কারণে সে আশ্বস্ত হয়ে শিবুকে বলে তুমি যে ভয়ানক বর্ণনা দিলে, এমন জিনিস তো কশ্চিন কালে দেখা তো দূরে থাক, এরকম জিনিসের কথা কোনোদিন কারো মুখেও শুনিনি। এমনিতেই এবছর যেভাবে বন্যার পানি বাড়ছে তাতে কাজকর্ম সব বন্ধ হওয়ার জোগাড়, আর এর মাঝে সব শুনলে তো আরো অস্বস্তি হয়। ওরকম কিছু আমরা দেখলে হয়তো এতক্ষণে ভয়েই মরে যেতাম। তুমি সাহসী মানুষ, তাই এখনো টিকে রয়েছ। এদিকে নির্মলের স্ত্রী চুলা জ্বালিয়ে সবজি কাটা লোহার বটির অগ্রভাগ কিছুটা গরম করে এক ঘটি পানিতে ওই বটির অগ্রভাগের ওই গরম অংশটুকু মিনিট খানেক ডুবিয়ে রেখে সেই পানি খেতে দেন। এটি মূলত গ্রামে প্রচলিত একটি গ্রামীণ টোটকা ঘরোয়া পদ্ধতি। কাউকে যদি ভয় পেতে দেখা যায় তখন এই পদ্ধতিটা প্রয়োগ করা হয়। কেউ যদি অতিপ্রাকৃত কোনো কিছু দেখে ভয় পেত তাহলে এভাবেই তাকে লোহা পুড়িয়ে পানি খাওয়ানো হতো। ধারণা করা হতো যে এতে করে ভয়ের প্রভাব সাময়িকভাবে অনেকটা কমে যায়। শিবু সেই পানি পান করে নির্মলের সাথে আরো দু চার কথা বলেছিলেন, যেমন উনি এতটাই ভয় পেয়েছিলেন যে ভয়ের চোটে ওনার মাছ ধরার সরঞ্জাম একরকম নিজের অজান্তে সেখানে ফেলে রেখে দৌড়ে পালিয়ে এসেছিলেন। এমন সময় নির্মলের বাড়ির পেছন দিকে দূর থেকে, অর্থাৎ যেদিক থেকে কিছুক্ষণ আগে শিবু দৌড় এসেছেন সেদিক থেকে ভয়ানক এক অট্টহাসির হালকা শব্দ ভেসে এলো, যা শোনা মাত্রই শিবুর মুখ যেন ভয়ে বিবর্ণ হয়ে গেল। শিবু এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বললেন, ওই যে আসছে রে ওই রাক্ষসটা, এবার আর নিস্তার নেই কারোর। এক থেকে দুইবার থেমে থেমে সেই বিকট অট্টহাসির শব্দ হালকা করে শোনা গেল, এরপর আবার সব কিছু চুপচাপ। নির্মল ও ওনার পরিবারের সদস্যরাও ওই হাসি শুনে বেশ ঘাবড়ে যান। ওনাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে শিবু যে অভিজ্ঞতার কথা বলেছে তার নেশার ঘোরে দেখা কাল্পনিক কোনো জিনিস নয়। কিন্তু শিবু যেহেতু বেশ ভয় পেয়েছিলেন, তাই নির্মল কিছুটা সামলে নিয়ে বললেন যে শান্ত হও শিবু, ওই বিকট হাসির আওয়াজ আমরা সবাই শুনলাম তা ঠিক, কিন্তু এখন তো আর ওটা শোনা যাচ্ছে না। তুই বরং ভোর হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানেই ঘুমিয়ে থাকো, সকালে আলো বেরোলে বাড়িতে যেও না হয়। শিবু মাঝে মধ্যেই রাতের বেলা মাছ ধরতে বের হয়ে ভোর বেলা বাড়িতে ফিরতেন, তাই এটা নিয়ে খুব একটা সমস্যা ছিল না। আর তাছাড়া তখনও যেহেতু ওই ভয়ানক উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, তাই বাইরে বের না হওয়াটাই মঙ্গলজনক। এসব ভেবে শিবু নির্মলের প্রস্তাবে সম্মতি জানান।
শিবু যে মনে মনে বেশ অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছিলেন বিষয়টা বুঝতে পেরে নির্মল এটা সেটা বিভিন্ন কিছু নিয়ে শিবুর সাথে গল্প করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এরকম আরো ঘন্টাখানিক বিভিন্ন আলাপ আলোচনা চলার পর সবাই শুয়ে পড়েন। তবে শিবু কিছুতেই ঘুমাতে পারছিলেন না। চোখ বুঝলেই ওনার মনের পর্দায় ঘূর্ণির মধ্যে লাল আলোর আভা ছড়াতে থাকা বিশালাকার সেই ভয়ানক অবয়বটির প্রতিমূর্তি ও বিকট অট্ট হাসি ভেসেছিল। ঘুম না আসায় এপাশ ওপাশ করেই শিবু সারা রাত পার করে দেন। পরবর্তীতে ভোরের আলো ফুটলে শিবু বাড়িতে ফেরেন। মাঝে মধ্যেই ভোরবেলা শিবুর বাড়িতে ফেরার বিষয়টি স্বাভাবিক হলেও শিবুর হাতে কোনো মাছ অথবা মাছ ধরার সরঞ্জাম দেখতে না পেয়ে এবং শিবুর চেহারায় উদ্ভ্রান্ত অভিব্যক্তি লক্ষ্য করে ওনার পরিবারের সদস্যরা কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন সবাই একসাথেই বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলে শিবু তাদেরকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। শিবুর মুখে সব ঘটনা শুনে ওনার পরিবারের সদস্যরা বেশ ভয় পেলেও এসব কিছু ঘটার পরও শিবু যে ঠিকঠাকভাবে বাড়িতে ফিরতে পেরেছেন এতেই ওনারা সাময়িকভাবে আশ্বস্ত বোধ করেন। রাতে ঘুম না হয় শিবু যেহেতু আরো বেশি ক্লান্ত ছিলেন তাই হালকা কিছু খাবার খেয়ে শিবু ঘুমিয়ে পড়েন। এরপর শিবুর ঘুম ভাঙতে ভাঙতে বেলা প্রায় গড়িয়ে যায়। শিবুর যখন ঘুম ভাঙে তখন ওনার প্রচন্ড জ্বর। সন্ধ্যা পার হয়ে রাত যত ঘনাতে থাকে শিবুর অবস্থা তত খারাপ হতে শুরু করে। তখন গ্রামেরই এক কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ এসে সবটা শুনে বলেন, শিবু যে আসলে কি দেখেছে তা আমি বুঝতে পারছি না, তবে নিঃসন্দেহে সেটা খুব ভয়ানক প্রকৃতির কিছুই হবে। ওই জিনিসটা সরাসরি শিবুর কোনো ক্ষতি করেছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু সেটার উপস্থিতি শিবুর শরীরে বিরূপ প্রভাব ফেলেছে। এই কারণে জ্বর হয়েছে। আমি কিছু ঝাড়ফুঁক করে দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। এই বলে কবিরাজ বেশ কিছুটা সময় নিয়ে শিবুকে ঝাড়ফুঁক করে চলে যান। কবিরাজের ঝাড়ফুঁকে শিবুর শারীরিক অবস্থা সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও কয়েকদিন পর সেই জ্বর আরো ভয়ানক রূপে ফেরত আসে এবং জ্বরের পাশাপাশি শিবুর পুরো শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। প্রচন্ড জ্বর ও যন্ত্রণায় ভুগে শিবু ঘটনাটি ঘটার এক সপ্তাহের মাথায় মারা যায়। শিবু মারা যাওয়ার পর শিবুর মৃত্যু নিয়ে ওই গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। শিবু জীবিত থাকা অবস্থায় ঘটনাটি বেশ কয়েকজনকে তো বলেছিলেন, তবে শিবুর মৃত্যুর পর অর্থাৎ শিবু মারা যাওয়ার পর শিবুর মৃত্যুর কারণ হিসাবে ঘটনাটি তখন সবার মুখে মুখে ঘুরতে থাকে। বিষয়টি জানার পর থেকে অনেকেই অন্ধকার হলে ওদিকটাতে আর যেত না যেদিকে শিবু ভয়ানক অবয়বটির সম্মুখীন হয়েছিল। শিবুর মারা যাওয়ার দিন তিনেক পর আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই এক অবস্থা সম্পন্ন গৃহস্থের কর্তা, যার নাম ধীরেন বাবু, এই ধীরেন বাবুর বোনের গুরুতর একটা অসুখ হয়েছে। তো এই ধীরেন বাবু বোনের গুরুতর অসুখের খবর পেয়ে ঘোর বাদলার দিনেই 2 গ্রাম পরে তাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় যখন ধীরেনবাবু ঘাটে এসে পৌঁছেছেন তখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে। গুড়ি গুড়ি বৃষ্টি তখনও হয়ে যাচ্ছিল। ঘাটে পৌঁছে কোনো নৌকা দেখতে না পেয়ে ধীরেনবাবু একটি গাছের নিচে অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পর নৌকা আসে এবং ধীরেনবাবু নৌকায় ওঠেন। নৌকায় ধীরেনবাবু সহ আরো কয়েকজন ছিলেন এবং একই গ্রামের হওয়ায় নৌকার মাঝিকেও ধীরেনবাবু চিনতেন। ঘটনাটি মূলত এখান থেকেই শুরু। জায়গাটি পার হতে মোটামুটি মিনিট 10 মতো লাগতো সব মিলিয়ে। নৌকা যখন গ্রামের ঘাটের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে নৌকার সবাই অদ্ভুত একটি দৃশ্য লক্ষ্য করেন। ওনারা দেখতে পান যে ওনাদের নৌকা থেকে আরো বেশ কিছুটা দূরে পানির উপর দিয়ে বাতাসের ঘূর্ণির মতো বিশাল কিছু একটা ওনাদের গ্রামের পাড়ের দিকেই এগিয়ে চলছে। আর ওই বাতাসের ঘূর্ণিটার মধ্যে মনে হচ্ছে লালচে আলো জ্বলছে। ধীরেনবাবু এবং ওই নৌকার আরো 2-1 শিবুর সাথে ঘটনাটি সম্পর্কে জানতেন। ওনারা বিষয়টি লক্ষ্য করা মাত্রই মাঝিকে দ্রুত তার বাইতে তাগাদা দেন। যদিও এই বাতাসের ঘূর্ণিটা অনেক দূর দিয়ে চলে গিয়েছে আর অনেক দূর দিয়ে যাওয়ার কারণে সেটার কোনো বিশেষ প্রভাব ওনারা টের পাচ্ছিলেন না, তবে আশেপাশে বেশ জোরালো বাতাস বইছিল। মাঝি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তার বাইতে থাকেন এবং মিনিট খানিকের মধ্যেই ওনারা গ্রামের ঘাটে পৌঁছাতে সক্ষম হন।
ধীরেনবাবু সহ বাকি সবাই যখন নৌকা থেকে নামেন তখন ওনারা খেয়াল করেন দূর থেকে দেখা যাচ্ছে যে বিশালাকার ওই বাতাসের ঘূর্ণিটা পানি পার বেয়ে তখন গ্রামের দিকে উঠছে, তবে সেদিকে কোনো বাড়িঘর নেই, শুধু জঙ্গল আর খালবিল। বাতাসের ঘূর্ণির মধ্যে জ্বলতে থাকা লালচে আলোটা তখন ওনারা আরো ভালোভাবে বুঝতে পারছিলেন, কিন্তু অনেকটা দূরে যাওয়ায় সেই আলোটা আসলে আকৃতিতে কোনো অবয়বের মতো ছিল কিনা তা ওনারা বুঝতে পারেননি স্পষ্টভাবে। এরপর ওনারা দ্রুত পায়ে হেঁটে যে যার বাড়িতে চলে যান। বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত যতটুকু সম্ভব ওনারা একসাথে গিয়েছিলেন, কারণ সবার মনে একটা আশঙ্কা ছিল যে কোনো ক্রমে ওই জিনিসটা যদি গ্রামের এদিকটাতে চলে আসে তাহলে সবাইকে বিপদে পড়তে হবে। যাই হোক, ধীরেনবাবু সহ অন্যান্যরা ভয়ানক এই ঘূর্ণিটা দেখার পর সেটার কথা এলাকাবাসীর মুখে আরো বেশি ছড়িয়ে পড়ে। গ্রামের অনেকেই দাবি করতে থাকে যে রাতের বেলা তারা জিনিসটাকে দেখেছে। সবার বর্ণনাই মোটামুটি এক, যেটা হলো ঝড় বাতাস সৃষ্টি করা বিশাল এক বাতাসের ঘূর্ণি, যেটির মধ্যে লালচে আলোর আভা মিশ্রিত একটি অস্পষ্ট মানবাকৃতির অবয়বকে বিকট অট্ট হাসি দিতে দেখা যায়। তবে সেটা কাউকে সরাসরি আক্রমণ করেছে সেরকমটা খুব একটা শোনা যায়নি। রাতের বেলা ঝড় বাতাস ও ভয়ানক হাসির শব্দে অনেকের ঘুম ভেঙে গেলে তারা ঘরের জানালা দিয়ে দেখেছে যে বিশাল বাতাসের ঘূর্ণিটা দূরে গ্রামের পথ দিয়ে চলাচল করছে। তবে গ্রামের একদম ভেতরের দিকে যাদের ঘরবাড়ি ছিল তারা সাধারণত ওটার উপস্থিতি টের পেতেন না খুব একটা। মাঝে মধ্যে অদ্ভুত হাসির শব্দ শুনতে পেতেন রাতে, এতটুকুই, তাও সেটা হালকাভাবে। মূলত যাদের বাড়িঘর গ্রামের শেষের দিকে ছিল তারাই ওই জিনিসটাকে কোনো কোনো সময় সরাসরি দেখতে পেতেন। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পর এমন একটি ঘটনা ঘটে যা গ্রামবাসীর মনে ভয়ের নতুন মাত্রা যোগ করে। গ্রামের এক যুবক ছিল যার নাম ছিল নারু। সে এক রাতে বাড়িতে ফেরে না। নারু ক্ষেত খামারের কাজ শেষ করে মাঝে মধ্যেই রাতে জুয়া খেলার যে আসর থাকে না, সেই জুয়ার আসরে জুয়া খেলতে বসতো। আর তখন বর্ষাকাল হওয়ার কারণে ক্ষেত খামারের কাজ তো তেমন একটা না থাকায় নারু সন্ধ্যার পরেই বের হতো তার এই জুয়া খেলার গন্তব্যের উদ্দেশ্যে। তবে আর যাই করুক, নারু কখনোই বাড়ির বাইরে রাত কাটাতো না। 8টা-9টার মধ্যেই সে বাড়িতে ফেরত আসতো। কখনো জুয়ায় জিতে ফেরত আসতো হাতে কিছু টাকা পয়সা নিয়ে, আবার কখনো নিঃস্ব অবস্থায় ফেরত আসতো। এই দৃশ্যগুলো দেখতে দেখতে বাড়ির লোকজনের বেশ ভালোই অভ্যস্ততা হয়ে গিয়েছিল। আপনাদের অনেকেই ধারণা রয়েছে যে ওই সময় গ্রামাঞ্চলের প্রেক্ষাপটে রাত 8টা-9টা মানে কিন্তু অনেক রাত, তাই না প্রিয় লিসেনার্স? হ্যাঁ, কিন্তু ঘটনার দিন রাত 10টা-11টা বেজে গেল নারু ফেরত আসে না। তখন নারুর পরিবারের সদস্যরা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। একে তো তখন অনেক রাত হয়ে গিয়েছে, তার পাশাপাশি আবার বেশ বৃষ্টিও হচ্ছে বাইরে। তবুও তার মাঝেই নারুর পরিবারের সদস্যরা আশেপাশে টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু নারুর খোঁজ কেউই দিতে পারে না। বেশিরভাগ মানুষই তখন ঘুমিয়ে পড়েছিল। অনেকে আবার ওনাদেরকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করে যে এখন তো অনেক রাত হয়েছে আর বৃষ্টিও হচ্ছে, হয়তো নারু ওর কোনো বন্ধুর বাড়িতে থেকে গিয়েছে, তোমরা চিন্তা করো না, সকালে দেখো নারু ফিরে আসবে, আর তা না হলে আমরা তো রয়েছি, সবাই মিলে খোঁজ করব, দেখা যাবে তখন। ওই মুহূর্তে আসলে নারুর পরিবারের সদস্যদের এর থেকে বেশি কিছু করার উপায়ও ছিল না, তাই ওনারা সকল হার অপেক্ষা করতে থাকেন। আর পাড়া প্রতিবেশীরও ওই মুহূর্তে এগুলো বলা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। সকাল হবে, তারপর ওনারা খোঁজ খবর করবেন যদি নারু ফেরত না আসে। যেহেতু বিগত বেশ কিছুদিন ধরেই গ্রামে একটি ভয়ানক জিনিসের উপস্থিতির কথা শোনা যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই ওনাদের মনে একটি আশঙ্কা দানা বেঁধেছিল। কিন্তু সকালেও নারু যখন বাড়িতে ফেরে না, তখন ওনারা আশেপাশে বেশ কিছু লোকজনকে সাথে নিয়ে নারুকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর সবাই যখন গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছান, যেদিকটাতে বাড়িঘর শেষ হয়ে নির্জন এলাকা শুরু হয়েছে, তখন সেদিকটাতে অল্প কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই উপস্থিত সবাই মর্মান্তিক একটি দৃশ্যের সাক্ষী হন। দেখা যায় যে মূল পথের ধারে এক পাশের ঢালু মাটিতে নারুর নিথর দেহ পড়ে রয়েছে। নারুর সারা শরীরে কাদা মাখা এবং দেখে মনে হচ্ছে প্রবল আক্রোশে কেউ যেন তার ঘাড় ও শরীরের বিভিন্ন হাড়গোড় গুলো ভেঙে দিয়েছে। কর্তমাক্ত সেই শরীরের বিভিন্ন অংশ থেকে বের হয়ে আসা রক্তের ধারা সময়ের সাথে শুকিয়ে কালচে বর্ণ ধারণ করেছে। এই দেখে নারুর পরিবারের সদস্যরা যারা এসেছিলেন তাদের মাঝে যেন কান্নার রোল পড়ে যায়।
এমন এক দৃশ্য যে যা চোখে দেখার মতো নয়। এরপর নারুর দেহ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যথারীতি সৎকার করা হয়। নারুর মৃতদেহ দেখতে অনেক লোকের ভিড় জমেছিল শ্মশানে। তবে নারুর মৃতদেহ দেখে সবাই মোটামুটি একটি বিষয় নিশ্চিত হয়ে যায়, নারুকে এভাবে যে মেরেছে সে নিশ্চয়ই কোনো মানুষ অথবা সাধারণ কোনো জন্তু জানোয়ার নয়। আর সেই হত্যাকারীর সম্মুখীন হলে যে কারোরই জীবন বিপন্ন হতে পারে। গ্রামের সবাই বলা বলি করতে থাকে যে নারু নিশ্চয়ই সেই ভয়ানক জিনিসটার হাতে প্রাণ হারিয়েছে। যদিও বা ঠিক কি কারণে এবং কিভাবে নারুর এমন মর্মান্তিক পরিণতি হলো তা কেউই সঠিকভাবে আন্দাজ করতে পারে না। এই সমস্যা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তা নিয়ে গ্রামবাসীর মধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকে। গ্রামের কবিরাজকে সবাই এই বিষয়ে একটি সমাধান বের করার জন্য অনুরোধ জানালে উনি প্রথমে রাজি হন না। সবাই মিলে অনেক করে বলার পর কবিরাজ বলেছিলেন যে উনি চেষ্টা করে দেখবেন কিছু করতে পারেন কিনা। উনি প্রধানত বিভিন্ন ধরনের সাধারণ অসুখ বিসুখের কবিরাজি চিকিৎসাগুলোই করতেন, তবে অতিপ্রাকৃত বিষয়গুলো সম্পর্কে ওনার তেমন একটা পারদর্শিতা আসলেই ছিল না। এটা গ্রামবাসীও জানতো, কিন্তু কি করা, কিছুটা একটা করতে হবে, এই জন্য মূলত তাকে বলা। তারপরও সবার চাপাচাপির কারণেই মূলত ওই কবিরাজ চেষ্টা করে দেখার কথা বলেছিলেন। কিন্তু ঠিক তার পরের দিনই উনি সবাইকে ডেকে সাফ জানিয়ে দেন যে উনি এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না। কবিরাজ এও বলেন যে গত রাতে ওনার স্বপ্নে ভয়ানক এক দীর্ঘকায় অবয়ব হাজির হয়ে ওনাকে প্রাণে মেরে ফেলার কঠোর হুমকি দিয়েছে। ওনারও যেহেতু পরিবার পরিজন রয়েছে, আর উনি অতিপ্রাকৃত বিষয়ের চিকিৎসা খুব একটা যেহেতু করেনও না, এই বিষয়ে ওনার পারদর্শিতাও খুবই কম, তাই উনি কোনোভাবেই এই ঝুঁকি নিতে রাজি নন। যাই হোক, যেহেতু কবিরাজ এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবেন না, তাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সেদিনই সন্ধ্যাবেলা আলোচনায় বসেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়। চলমান পরিস্থিতি মাথায় রেখে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনার পর সবার সম্মতিতেই ঠিক হয় যে কৈলাস সাধুকে খবর দেওয়া হবে। এই কৈলাস সাধু ছিলেন একজন মাঝ বয়সী সাধক, যিনি ওই গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে থাকতেন। কৈলাস সাধু নিজের সাধনা নিয়ে বেশিরভাগ সময় মেতে থাকতেন, তবে মাঝে মধ্যে কেউ কোনো অতি প্রাকৃত সমস্যায় পড়ে ওনার কাছে গিয়ে খুব করে সাহায্যের আবেদন করলে উনি সাধারণত ফিরিয়ে দিতেন না। আর সবচেয়ে বড় কথা হলো, এসব সাহায্যের বিনিময়ে উনি কোনো ধরনের কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। শুধু মানুষের উপকার করার উদ্দেশ্যেই উনি এই ধরনের সাহায্যগুলো করতেন, তাও সব সময় না। গ্রামের দুইজন যুবককে দায়িত্ব দেওয়া হয় যে পরদিন তারা গিয়ে প্রয়োজনে কৈলাস সাধুর হাতে পায়ে ধরে হলেও যেন ওনাকে সাথে করে তাদের গ্রামে নিয়ে আসে। এই পরিকল্পনা মোতাবেক পরদিন সকাল সকাল গ্রামের দুইজন যুবক রওনা হয়ে যায় এবং তারা যখন কৈলাস সাধুকে সাথে নিয়ে ফেরে তখন দিনের আলো প্রায় ফুটে উঠেছে। গ্রামের মোড়লের বাড়িতে কৈলাস সাধুর আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যদিও অতিরিক্ত আদর আপ্যায়ন কৈলাস সাধুর একদমই অপছন্দ ছিল, কারণ উনি খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন। কৈলাস সাধুর পৌঁছানোর খবর শুনে গ্রামের অনেকে মোড়লের বাড়িতে এসে উপস্থিত হন। তাদের মধ্যে ধীরেন বাবুও ছিলেন সেই সময়। কৈলাস সাধু বলেন, পথে আসার সময় আমি আপনাদের গ্রামের ছেলে দুজনের কাছ থেকে মোটামুটি সবটাই শুনেছি। আর যখন আমি নৌকা থেকে ঘাটে পা রাখলাম তখনই আমি বুঝতে পেরেছি যে আপনাদের গ্রামে কোনো একটি বড় ধরনের সমস্যা রয়েছে, আর সেটি মোটেও সাধারণ কিছু নয়। আমি এখানে আজকের রাত সহ সব মিলে 3 রাত থাকবো এবং শেষ রাত্রে সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি তা করতে পারি তাহলে পরদিন সকালে আবার আমি আমার জায়গায় ফেরত যাব। কৈলাস সাধুর মুখে এসব কথা শুনে সবার মনে কিছুটা আশার আলো জাগে। গ্রামের মোড়লের বাড়িতেই কৈলাস সাধুর থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়। কৈলাস সাধু দিনের বেলা কোনো কোনো সময় খাবার খেতেও বিশ্রাম নিতে মোড়লের বাড়িতে অবস্থান করলেও রাতে উনি বের হয়ে যেতেন। কেউ অবশ্য ওনাকে এর কারণ জিজ্ঞেস করতেন না, কারণ মোটামুটি ওই অঞ্চলে সবাই জানতেন যে কৈলাস সাধু রাতের বেলায় নির্জন স্থানে একাকী সাধনা করেন। প্রথম যেদিন কৈলাস সাধু আসলেন তার পরের দিন অস্বাভাবিক কোনো কিছুই ঘটল না। এরপর তৃতীয় দিন কৈলাস সাধু সবাইকে ডেকে বললেন যে আজ আমি আপনাদের সমস্যাটির একটি চূড়ান্ত সমাধান করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি যা যা বলছি তা ভালোভাবে শুনুন। আজ রাত্রে যত দ্রুত সম্ভব যে যার কাজ শেষ করে সবাই বাড়িতে ফিরে যাবেন। একবার বাড়িতে ঢুকে যাওয়ার পর অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়িতে
বাড়ির বাইরে বের হবেন না। বিশেষ করে রাত গভীর হলে যে কোনো একটা সময় প্রচন্ড ঝড় বাতাস উঠবে হয়তো, সেই সময় তো কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না। তা সে যত জরুরত থাকুক কি না, যত জরুরত হোক, কোনোভাবেই ঝড় বাতাসের আভাস পেলে বা ঝড় বাতাস হতে দেখলে বা বুঝতে পারলে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। ওই সময়ে বাড়ির বাইরে যে থাকবে তার প্রাণ সংশয় হতে পারে। আর এই প্রচন্ড ঝড় বাতাসে আপনাদের বসত বাড়ির বিভিন্ন সম্পদ, যেমন বড় বড় কিছু গাছপালা অথবা ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব তা আটকাতে। মনে রাখবেন, যাই কিছু হয়ে যাক না কেন, কেউ কিন্তু ওই সময় কোনো ক্রমেই ঘরের বাইরে বের হবেন না। বিপদ কেটে গেলে সময় মতো আমি আপনাদেরকে জানিয়ে দেব, তখন আপনারা চাইলে বের হতে পারবেন। আর আজ রাত্রে আমি যখন এই কাজে বের হব, তখন উৎসাহবশত কিংবা ভুল করেও কেউ কিন্তু আমার পিছু নেবেন না। আমি আজ যা করতে চলেছি তা সাধারণ মানুষের সহ্য ক্ষমতার বহির্ভূত। এই ধরনের কাজে দীর্ঘ সাধনা ও অভিজ্ঞতার প্রয়োজন, নচেত যে কোনো সময় মৃত্যু নিশ্চিত। গ্রামবাসী কৈলাস সাধুর কথা এক বাক্যে মেনে নেয়। এরপর রাত হলে কৈলাস সাধু সবাইকে ওনার সতর্ক বাণীগুলো আরো একবার মনে করিয়ে দিয়ে বেরিয়ে পড়েন। গ্রামবাসীদের সবার মনেই ভয়ানক ওই জিনিসটির বিষয়ে কম বেশি আতঙ্ক বিরাজমান ছিল। তাই কৈলাস সাধুর কথা অনুযায়ী সবাই যত দ্রুত কাজ সেরে নিজ নিজ বাড়িতে ঢুকে যান। কৈলাস সাধু যেহেতু বলেছিলেন যে এই প্রক্রিয়ার একটি বিশেষ মুহূর্তে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অনেকের দুশ্চিন্তায় ঘুম আসছিল না সেরকম ভাবে। কি ঘটবে আর কি হবে না এসব ভেবে অনেকেই সজাগ হয়েছিলেন। রাত আনুমানিক 12টার পর হঠাৎ করে শো শো শব্দে ভয়ানক বাতাস বইতে শুরু করে এবং মুহূর্তেই তা প্রচন্ড ঝড় তুফানের রূপ নেয়। গ্রামের লোকেরা বুঝতে পারে যে এটাই সেই মুহূর্ত যেটার কথা কৈলাস সাধু বলেছিলেন। সেই ঝড় এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল বড় বড় গাছপালাগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে। গোয়ালে থাকা গবাদি পশুগুলো প্রাণ ভয়ে জোরে জোরে ডাকাডাকি করতে শুরু করে। বাড়িঘরগুলো থেকে বাচ্চা ও মহিলাদের কান্নাকাটির শব্দ ভেসে আসতে থাকে। আর এই তুমুল ঝড় বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই শোনা যায় ভয়ানক এক বিকট অট্টহাসির আওয়াজ, যা শুনলে বড় বড় সাহসীরও কলিজার পানি শুকিয়ে যেতে বাধ্য। মনে হচ্ছিল যেন কোনো ভয়াল দানব পৈশাচিক উল্লাসে তাচ্ছিল্যের হাসি হাসছে। কিছুক্ষণ পর এই হাসির শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেলেও ঝড় বাতাস কিন্তু আগের চেয়ে আরো বহুগুণে বেড়ে যায়। গ্রামবাসী মনে মনে প্রমাদ গুনছিল যে সেটাই বোধ হয় তাদের জীবনের শেষ রাত। সেই ভয়ানক ঝড় যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। এরকম ভাবে প্রায় আধা ঘন্টা কেটে যাওয়ার পর আস্তে আস্তে ঝড় কমে আসতে শুরু করে। সবার মনে আশার আলো সঞ্চার হতে শুরু করে। আর ঠিক তখনই ভয়াবহ এক দানবিক আত্মচিৎকার শোনা যায়, যা সহ্য করা ছিল সত্যি কঠিন। এরপর বাতাস একদম ধুম করে থেমে যায়। প্রচন্ড জোরে বইতে থাকা বাতাস হঠাৎ করে যদি থেমে যায়, যেরকম অনুভূতি হয় ওরকম অনুভূতি সবার হয়। নিশ্চুপ হয়ে যায় চারপাশ। কিন্তু এতক্ষণ ধরে চলা প্রবল ঝড় তুফানের তাণ্ডব সকলের মনের সব সাহসকেই যেন নিঃশেষ করে দিয়েছিল। কেউই দরজা খুলে বের হওয়ার কথা ভাবতে পারছিল না। কৈলাস সাধু কি ঠিক আছেন কিনা, আর আসলে কি ঘটলো, এতক্ষণে সব ভেবে সবার মনেই আশঙ্কা জেগেছিল। কিছুক্ষণ পর সবাই শুনতে পেলেন যে কৈলাস সাধুর গলা। কৈলাস সাধু গ্রামের রাস্তা দিয়ে চেঁচিয়ে বলতে বলতে যাচ্ছেন যে আপনাদের বিপদ কেটে গিয়েছে, আর চিন্তা নেই। তখন গ্রামের সবাই কিছুটা আশ্বাস পেয়ে যে যার ঘর থেকে একে একে আলো হাতে নিয়ে বের হয়ে আসতে থাকে। কিন্তু একই অবস্থা চারপাশে। এক একটি বাড়ির উঠোন যেন ধ্বংসস্তূপ। ভয়ানক সেই ঝড়ের দাপটে বড় বড় গাছগুলোর ডালপালা ভেঙে পড়েছে। গোয়াল ও গোলার চালগুলো খসে পড়েছে। গরু ছাগলগুলো তখনও তাদের স্বরে ডেকে চলেছে। এসব দেখে সবাই হাই হাই করে উঠল। এদিকে কৈলাস সাধু সোজা হেঁটে চলেছেন মোড়লের বাড়ির দিকে। উনি চিৎকার দিয়ে সেই একই কথা বলতে বলতে যাচ্ছেন গ্রামের পথ দিয়ে। উৎসুক অনেকেই বাড়ি থেকে বের হয়ে ওনার পিছু নেন এবং ওনাকে নানা রকমের প্রশ্ন করতে থাকেন। কিন্তু কৈলাস সাধু প্রতিমধ্যে কোনো উত্তর দেন না। একেবারে মোড়লের বাড়িতে পৌঁছে উনি সেখানে গিয়ে বসেন এবং ওনাকে এক ঘটি পানি দিতে বলেন। কৈলাস সাধু সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং উনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। মোড়ল মশাই নিজেই একটি পাখা হাতে নিয়ে কৈলাস সাধুকে বাতাস করতে থাকেন। নিমিষেই
এক ঘটি পানি পান করে কৈলাস সাধু বলতে শুরু করেন, আজ একমাত্র মহান ঈশ্বরের অশেষ কৃপা এবং আমার গুরুর আশীর্বাদের জোরেই আমি বেঁচে ফিরেছি। যেটাকে আমি আজ লড়াইয়ের মাধ্যমে পরাস্ত করেছি, সেটার ক্ষমতা যে এতটা ভয়াবহ হতে পারে আমি তা পূর্বে কল্পনাও করতে পারিনি। তখন মোড়ল মশাই সহ উপস্থিত সবাই এই বিষয়ে আরো বিস্তারিত বলতে কৈলাস সাধুকে অনুরোধ করেন। কৈলাস সাধু বলেন, আপনারা হয়তো ভাবছেন যে ওটা আসলে কি ছিল, যার এমন অসাধারণ শক্তি, আর কেনই বা আপনাদের গ্রামে সেটার আগমন ঘটেছিল। ওটা আসলে যে কি ছিল সেটাই আমি প্রথমে আপনাদেরকে বলি। ওটা ছিল একটা হরকরা। এরা হলো অত্যন্ত শক্তিশালী এবং ভয়ানক এক ধরনের দানব, যারা অন্য জগতে বসবাস করে। এদের কাজ মূলত সংবাদ বা বার্তা সরবরাহ করা, তাই এদেরকে হরকরা বলে। কিছু কিছু উচ্চ পর্যায়ের তান্ত্রিক বিশেষ কাজের জন্য এদেরকে বশ করে রাখে। তবে এই হরকরাদের বশে আনা সাধনা খুবই ঝুঁকিপূর্ণ। পান থেকে চুন খসলেই সাধকের মৃত্যু নিশ্চিত। আর এদের অত্যন্ত জোরালো ঘূর্ণিবায়ু সৃষ্টির ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এরা চাইলে নিমিষের মধ্যে একটা এরিয়া বা গ্রাম ধ্বংস করে দিতে পারে। কিন্তু কোনো সাধক বা তান্ত্রিক যদি তথ্য আদান প্রদান ব্যতীত এদেরকে অন্য কোনো কাজ অথবা কোনো ধ্বংসাত্মক কাজের নির্দেশ প্রদান করে, তাহলে এমন কাজের বিনিময়ে এরা নরবলি চায়। যদি সেই সাধক বা তান্ত্রিক এটা থেকে ব্যর্থ হয়, তাহলে এরা সাথে সাথেই তাকে মেরে ফেলে। সংবাদ আদান প্রদানের জন্য আরো অনেক ধরনের ভূত পিশাচের ব্যবহার রয়েছে, কিন্তু এই হরকরাদের ব্যবহার যে কোনো সংবাদ যে কোনো স্থানে পৌঁছে দিতে একদম মোক্ষম মাধ্যম হিসেবে কাজ করে। তবে এদের বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন যখন ইচ্ছা তখন এদেরকে চালনা করা যায় না। নির্দিষ্ট সময় ও তিথিতেই শুধু এরা কাজ করে। আর এরা সাধারণত কোনো কারণ ছাড়া মানুষের সংস্পর্শে আসেই না অথবা ক্ষতি করে না। কিন্তু যদি হরকরাদের মনে হয় যে কোনো মানুষ এদের চলাচলের পথে বিঘ্ন ঘটাতে পারে, তাহলে এরা তার উপর খারাপ প্রভাব বিস্তার করে অথবা কখনো কখনো প্রাণেও মেরে ফেলে। তবে যে কোনো লোকালয়ে এদের উপস্থিতি মাত্রই সেখানে যে বড় ধরনের ঝুঁকি রয়েছে এটা বুঝতে হবে। আমার ধারণা কোনো উচ্চ পর্যায়ের তান্ত্রিক আশেপাশের কোনো এলাকাতে অবস্থান করছে বা করছে। সেই তান্ত্রিকই কারোর সাথে বিশেষ কোনো সংবাদ আদান প্রদান করতে প্রায়শই এই হরকরাটিকে ব্যবহার করে যাচ্ছে। এক দুবার হলে ঠিক ছিল, কিন্তু এভাবে মাঝে মধ্যেই আপনাদের গ্রামের উপর দিয়ে সেই হরকরাটির চলাচল বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি যে একবার চালনা করা হলে এদেরকে আটকানো প্রায় অসম্ভব, আর এরা ভীষণ একরোখা ও বদমেজাজি। তবুও আমি হরকরাটির সম্মুখীন হওয়া মাত্রই এই লোকালয়ের পথঘাট সেটিকে চলাচলের জন্য পরিহার করতে বলেছিলাম। কিন্তু আমার এই কথা শোনার সাথে সাথেই হরকরাটি বিকট অট্টহাসি হেসে গর্জন করতে করতে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার উপর আক্রমণ করতে এগিয়ে আসে। প্রথমবারই ওরা যে পরিমাণ শক্তি প্রদর্শন করেছিল তা একেবারেই অকল্পনীয় ছিল। তবে আমি তখন কোনো মতে সামলে নেই নিজেকে, এবং ওটাকে আটকানোর আর কোনো রাস্তারই বুঝতে পেরে আমার গুরু শেখানো বিশেষ এক পদ্ধতি ও মন্ত্র বলে হরকরাটিকে তাৎক্ষণিকভাবে সেখানে পুড়িয়ে ভস্ম করে দেই। আপনাদের অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে তা আমি দেখেছি, তবে এখন আর অন্তত ওই ভয়ানক হরকরাটির হাতে আপনাদের কাউকে প্রাণ হারাতে হবে না। যেই তান্ত্রিক হরকরাটিকে চালনা করেছিল সে যখন বুঝতে পারবে আমি এটা করেছি, তখন সে যে আমার কি করবে তা এখন বলতে পারছি না। হয়তো সে রেগে গিয়ে আমার ক্ষতি করার জন্য কোনো প্রাণনাশক ব্যবস্থা নিতে পারে, তবে আমি বিশ্বাস করি মহান ঈশ্বর সহায় হলে তিনি আমাকে রক্ষা করবেন। যাই হোক, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। দয়া করে এর থেকে বেশি কিছু আমাকে জিজ্ঞেস করবেন না। আমি যে কাজে এসেছিলাম সেটা সফল হয়েছে। যেমনটা বলেছিলাম সেই অনুযায়ী ভোরের আলো ফোটার পরপরই আমি আবার আমার গ্রামে ফেরত যাব। এই বলে কৈলাস সাধু ওনার কথা শেষ করেন। গ্রামের মানুষ আরো কয়েকটা দিন কৈলাস সাধুকে থেকে যাওয়ার অনুরোধ করেন, যে যাতে তারা এত বড় উপকারের জন্য ওনাকে সামান্য আদর আপ্যায়ন করতে পারেন। কিন্তু কৈলাস সাধু জানান যে সেসবের কোনো প্রয়োজন নেই, ওনার পক্ষে এর বেশি আর অবস্থান করা সম্ভব নয়। এরপর ভোর হলে কৈলাস সাধু নিজ গ্রামের পথে রওনা হন। গ্রামবাসীদের বেশ কয়েকজন অনেকটা দূর পর্যন্ত ওনাকে এগিয়ে দিয়ে এসেছিলেন। সেই রাতের পর থেকে আর কখনো ভয়ানক ওই হরকরাটিকে দেখা যায়নি। তবে সৌমিত্র রায় জানিয়েছেন যে ওই ঘটনাটি ছাড়াও কৈলাস সাধু ওই অঞ্চলে আরো বেশ কিছু অলৌকিক সমস্যার সমাধান করেছিলেন, যেগুলো পরবর্তীতে উনি শেয়ার করার চেষ্টা করবেন।
এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই অলৌকিক হরকরার গল্প আমি মনে হয় ফার্স্ট টাইম আপনাদের সামনে উপস্থাপন করলাম। ঘটনাটি আমার কাছে দুর্দান্ত লেগেছে, কারণ মুখবির জিন যারা, এরা কারো হয়ে কোনো তথ্য সংগ্রহ করে, আর অত্যন্ত গোপনীয় কিছু সংবাদ আমরা অনেক সময় রাষ্ট্রীয় অনেক গোপন নথিপত্র এক জায়গা থেকে আর এক জায়গা পাঠাই, বিভিন্ন দপ্তর ভেদে সেটা ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, তারপর গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের যেই চিঠিগুলো এগুলো অত্যন্ত গোপনীয়তার সাথে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাতে হয়। যদি কোনো থার্ড পার্টির হাতে পড়ে যায় তাহলে পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই জন্য এই চিঠিগুলো অত্যন্ত সতর্কতার সাথে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাতে হয় এবং খুবই বিশ্বস্ত এবং শক্তিশালী লোকদেরকে দিয়েই এই কাজগুলো করতে হয়। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এমনকি কিছু সাইফার কোডের মাধ্যমেও অনেক গোপন সংকেতগুলো দেওয়া হয়ে থাকে। এই ঘটনা থেকে বোঝা যায় যে এই যে অলৌকিক হরকরা, এরা বিশেষ এক ধরনের জিন যারা শুধু বংশ পরম্পরায় এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পৌঁছে দেয় বা কোনো জায়গার বার্তা আর একটা জায়গায় নিয়ে আসে। এর বিনিময়ে তারা নিশ্চয়ই কিছু চায় বা তাদেরও কিছু চাওয়া আছে। কি চাওয়া আছে সেটা তো আমরা কিছুটা হলেও জানতে পেরেছি, তবে এদেরকে চালনা করা বা বসে আনা যে কতটা কঠিন তা সেই কৈলাস সাধুর জবানিতেই উঠে এসেছে। যদিও বা উনি খুব যে বিস্তারিত কিছু বলেছিলেন তাও নয়, উনি যতটুকু বলেছিলেন সেটাই গ্রামের মানুষের মুখে মুখে ছিল। আসলে এই ধরনের অলৌকিক হরকরাগুলো এখনো যে নিশ্চয়ই আছে সেটা আমরা সহজেই বুঝতে পারি, ধারণা করতে পারি। তবে এই ধরনের অলৌকিক হরকরাগুলো ঠিক এখন কোন জায়গায় অবস্থান করছে সেটার ঘটনা আমরা খুব কমই পাই। বহুদিন পর এরকম একটি ঘটনা আমরা পেয়েছি, এর থেকে আমরা একটি ধারণা পেলাম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি সৌমিত্র রয়কে দিয়েছেন ওনার এলাকার পরিচিত এক বড় ভাই, যার নাম ফয়সাল মোর্শেদ। উনি বর্তমানে স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ভালোভাবে বোঝার সুবিধার্থে সৌমিত্র রয় ঘটনাটি ফয়সাল মোর্শেদ ভাই যেভাবে দিয়েছেন সেই ভাষাতেই তুলে ধরেছেন। বলছেন ফয়সাল মোর্শেদ ভাই, ঘটনাটি আমি শুনেছি আমার চাচাতো ভাইয়ের মামার কাছ থেকে। মামাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উল্লেখ করা যাচ্ছে না এবং ব্যক্তির নামগুলোর ক্ষেত্রেও কয়েকটি ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। মামাদের গোষ্ঠীর এক চাচাতো ভাই সম্পর্কে নাম আসাদ, তিনি গাজীপুরের মাওনাতে একটি দোকানে ব্যবসা করতেন। তখন 2007 সাল তত্ত্বাবধায়ক সরকারের আমল শুরু হয়েছে। সেই আসাদ মামার একটি সন্তান জন্ম লাভ করে। বাচ্চাটির জন্ম হয় গ্রামের বাড়িতেই। পাশের বাড়ির এক ধাত্রীর হাতে জন্ম নেয় এক ফুটফুটে বাচ্চা ছেলে। ছেলেটিকে দেখতে খুবই সুন্দর লাগে, যেমন গায়ের রং, দেখতেও সুন্দর। কিন্তু সব থেকে আশ্চর্যজনক যে বিষয় সেটি হচ্ছে বাচ্চাটির জন্মগতভাবেই কপালে একটি চাঁদ আর একটি তারার চিহ্ন ফুটে ওঠে। স্থানীয়ভাবে এটাকে রাজটিকা বলা হয়। বাচ্চাটির যেদিন জন্ম হয় সেদিন থেকে আসাদ মামার ঘরে যেন সৌভাগ্যের বন্যা বয়ে যায়। ব্যবসা অনেক লাভ হতে থাকে তার। রাজটিকাযুক্ত বাচ্চাদের জন্মের পর বড় হওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেক বিপদ আপদ ঘটতে থাকে বলে কথিত আছে। এই ধরনের বাচ্চাদের নাকি বিশেষ প্রক্রিয়ায় সেবা যত্ন নিতে হয়। পাশের বাড়ির ধাত্রীর মুখ থেকে এই রাজটিকার বিষয়টি এক কান দুই কান করে আশেপাশে সবাই জানতে পারে। বাড়িতে লাইন লেগে যায় বাচ্চাটিকে দেখার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বাচ্চাটিকে এক নজর দেখতে। বিষয়টি একটা সময় এসে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বাচ্চার দাদি অর্থাৎ আসাদ মামার মায়ের কাছে। তিনি কাজল দিয়ে বাচ্চার কপালে সেই রাজটিকার উপর বড় করে নজর ফোঁটা এঁকে দেন, যেটা সাধারণত অনেকেই করে থাকেন। 7 দিন পর বাচ্চার কপাল থেকে হঠাৎ রাজটিকাটি উধাও হয়ে যায়। তবে ততদিনে যা হবার হয়ে গেছে।
কিভাবে কিভাবে যেন এই বাচ্চার উপর মানুষের নজর পড়তে পড়তে একসময় অপ্রত্যাশিত একজনের নজর পড়ে যায়। সেই অপ্রত্যাশিত সত্তাটি অবশ্য কোনো মানুষ নয়, কোনো এক তান্ত্রিক প্রকৃতির জিন। যদিও স্থানীয় ভাষায় সেটিকে ঠাকুরে ধরা বলে। আনুমানিক কতদিন পর থেকে তা হয়েছে তা জানা যায় না, তবে শুরুতে প্রতিদিন মাঝরাতে কুকুরের কান্না শোনা যেতে লাগলো বাড়ির পেছনে থাকা জঙ্গল থেকে। জঙ্গলের ভেতর অনেকগুলো ভাট ফুলের গাছের ঝোপ। কুকুরের কান্না শুনে প্রথম দিন তেমন কোনো রিয়াকশন দেখায়নি কেউ, তবে পরদিন রাত্রে হঠাৎ আসাদ মামা খেয়াল করলেন জঙ্গল থেকে সেই কুকুরের কান্না আজকেও শোনা যাচ্ছে। বাড়ির কুকুরগুলো সব জড়ো হয়েছে সেই জঙ্গলের পাশে, তারাও ঘেউ ঘেউ করছে। তবে ভাট গাছের ঝোপের ভেতর থেকে আসা সেই কুকুরের কান্না যেন এক মুহূর্তও থামে না। আবার বাড়ির কুকুরগুলো ভয় পাচ্ছে ভাট গাছের ঝোপের ভেতর ঢুকতে। আসাদ মামা লাইট ধরলেন সেই ঝোপের ধারে, কিছুই দেখা গেল না। তবে ভাট গাছগুলো সরিয়ে কেউ একজন যে হেঁটে জঙ্গলের গভীরের দিকে গেল সেটা স্পষ্ট বোঝা গেল। মামা ভয় পেয়ে গেলেন, তবে ওনার আগে ভয় পেয়ে গেল কুকুরগুলো। সেগুলো এক দৌড়ে বাড়ির ত্রিসীমানা পার করে ফেলল। আসাদ মামাও ছুটে চলে এলেন বাড়ির সামনের দিকে। এই দিকটায় একটি বড় পুকুর রয়েছে। পুকুরের এক কিনারায় বড় একটি লেবু গাছ। উনি লেবু গাছের পাশে মাচায় বসলেন। মাচায় বসে বসে চিন্তা করতে লাগলেন, এটা আসলে কি ছিল? এটা কি আসলেই কুকুর, নাকি লেজ, নাকি বন বিড়াল? উনি তো কিছুই দেখলেন না। সেই দিন রাত্রে আর কুকুরের আওয়াজ পাওয়া গেল না। তবে মাঝরাতের দিকে মনে হচ্ছে যেন বাড়ির বেড়ায় কেউ ফিসফিস করে কোনো কথা বলছে, অর্থাৎ বেড়ার পেছন দিকে কেউ ফিসফিস করে কথা বলছে। একজনের আওয়াজ নয়, বেশ কয়েকজনের আওয়াজ। আসাদ মামা ঘুম থেকে উঠলেন, গলা একটু খক খক আওয়াজ করে হাঁক দিলেন, এই কে রে ওখানে? এটা বলার পর কোনো আওয়াজ ওর দিক থেকে আসে না। পরদিন সকালে আবার উনি মাওনা চলে গেলেন ব্যবসার কাজে। যাওয়ার আগে ওনার মা এবং স্ত্রীকে বলে গেলেন বাচ্চাকে একজন ভালো হুজুর দেখাতে, কারণ কিছু একটা বাচ্চার উপর আসর করার চেষ্টা করছে। উনি চলে যাওয়ার পর রাতে শুরু হয় নতুন সমস্যা। মাঝ রাতে কেউ একজন জঙ্গল থেকে টিনের চালের উপর 3টি ঢিল ছোড়ে, গুনে গুনে 3টা, আর ডাক দেয় কিছু একটা বলে। আর সেটা হচ্ছে, আমাকে দিয়ে দে ওকে, আমি ওকে নিয়ে যাব, ওকে আমার লাগবেই। কিছুটা ভয় পেলেও কণ্ঠটা আসাদ মামার মায়ের চেনা চেনা লাগে। এটা তো পাশের বাড়ির ফারুকের কণ্ঠ। ওনার একটা ম্যাচ লাইট ছিল, ম্যাচ লাইটটি জ্বালিয়ে উনি জোরে ডাকতে ডাকতে ফারুকদের ঘরে যান, গিয়ে সবাইকে ডেকে তোলেন। কিন্তু এ কি, ফারুক তো ঘুমাচ্ছে তাদের ঘরে। বাড়ির সবাই এসে মোটামুটি জড়ো হয়ে গিয়েছে উঠানে। সবাই জানায় কুকুরের কান্নার কথাটা। কুকুরের এই কান্না বাড়ির সবাই শুনেছে। সবাই ওনাদের পরামর্শ দেন কবিরাজ দেখানোর কথা। ওনারা তখন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের কাছে একটা মাদ্রাসায় যান বাচ্চাকে নিয়ে। সেই মাদ্রাসায় একজন হুজুর ছিলেন, নাম হচ্ছে মৌলানা সোহরাব হুজুর। তিনি বাচ্চাটিকে দেখে বুঝতে পারেন এর সাথে কি হচ্ছে। তিনি আসাদ মামার মা অর্থাৎ বাচ্চার দাদিকে জানান আগামী 6 মাস যেন বাচ্চাকে চোখে চোখে রাখা হয়। এর উপর মূলত একটি দুষ্ট তান্ত্রিক প্রকৃতির জিনের আসর হয়েছে, যার কাজ মূলত ছোট বাচ্চাদের নিয়ে নানান জাদুবিদ্যার চর্চা করা। তিনি এক বোতল পানি দেন। এই পানি দিয়ে বাচ্চাকে প্রতিদিন গোসল করানো, তারপরে এই পানি থেকে 2 ফোঁটা করে বাচ্চাকে খাওয়াতেও বলেন। পানি নিয়ে তারপর তারা বাড়িতে চলে আসেন। এভাবেই চলছিল দিন। বাড়ির ত্রিসীমানায় আর কুকুরের ডাক শোনা যায় না, কারো ফিসফিসানি কিংবা কথা বলাও বন্ধ হয়েছে। এখন তারা ধরে নিয়েছেন এই বিপদের অবসান ঘটেছে। এবার প্রায় 6-7 মাস পরের ঘটনা। বাচ্চাটি তখন হামাগুড়ি দিয়ে আগাতে পারে। আসলে গ্রামের বাচ্চারা একটু জলদি হাঁটা শিখে ফেলে, এই জন্য এই হামাগুড়ি দেওয়ার পরপরই সে একটু একটু করে হাঁটা শিখেছে কেবল। বাড়ির সামনে যেহেতু পুকুর রয়েছে, তাই বাচ্চাটির কোমরে একটি ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়, যেন সে কোন দিকে যাচ্ছে শব্দ শুনে বোঝা যায়।
পানিতে ডুবে এর আগেও এই বাড়ির একটি শিশু মারা গিয়েছিল। এত সতর্কতার পরও একদিন হঠাৎ বাড়ি থেকে সন্ধ্যার আগ মুহূর্তে বাচ্চাটিকে পাওয়া যাচ্ছিল না, অথচ বাচ্চাটিকে ঘরে রেখে তার মা উঠোনেই কাজ করছিল। বাচ্চা ঘর থেকে বের হলে ঝুনঝুনির টুংটাং আওয়াজ পাওয়া যেত, কিন্তু তেমন কিছুই শোনা যায়নি। সবাই চারপাশে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু না, বাচ্চাটিকে কোথাও পাওয়া যাচ্ছে না। চারপাশে কান্নাকাটি চলতে থাকে, বাচ্চাটিকে কোথাও পাওয়া যায় না। আশেপাশের জঙ্গলে কিংবা পুকুরের পানিতেও খোঁজা হয়, কিন্তু বাচ্চাটিকে কোথাও পাওয়া যায় না। এলাকায় মাইকিং করা হয় বাচ্চা নিখোঁজের, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি বাচ্চার। এরই মধ্যে থানায় জিডিও করা হয়। 3 দিন পর হঠাৎ বাড়ির কেউ একজন পুকুরে গোসল করতে নেমে দেখেন পুকুরের যে পারে লেবু গাছের ঝোপ পানির উপর পর্যন্ত উঠে আছে, আর সেই জায়গায় পানিতে কি যেন একটা দেখা যাচ্ছে। উনি যখন সবাইকে জানান, সবাই দৌড় এসে পানিতে নামে। সবাই দেখে সেই বাচ্চাটা পানিতে মৃত অবস্থায় মরে ভেসে রয়েছে। তবে মনে হচ্ছে যেন এই মাত্রই বাচ্চাটা মারা গিয়েছে, তরতাজা শরীর। তবে জন্মের কিছুদিন পর কপাল থেকে মিলিয়ে যাওয়া সেই রাজ টিকাটি স্পষ্ট দেখা যাচ্ছে কপালে, কারণ কেউ একজন মনে হয় সেই রাজটিকার নকশা বরাবর তার উপর আঁচড় কেটে দাগ দিয়ে গেছে। তাই সেই জায়গাটিতে রাজটিকার মতো দাগ হয়ে আছে। বাড়িতে শোকের মাতম। অনেকেই বাড়িতে আসে বাচ্চাটার মৃতদেহ দেখতে। তেমনই একজন দর্শনার্থী ছিলেন একজন স্থানীয় কবিরাজ। উনি জানান, রাজটিকাওয়ালা বাচ্চাদের জীবন বাঁচাতে কিংবা সকল আপদ বিপদ থেকে দূরে রাখার সব থেকে কার্যকরী কৌশল হলো বাচ্চা জন্মের পর কোনো বড় ব্যক্তি, যেমন কোনো রাজা কিংবা জমিদারের ব্যবহৃত চেয়ার কিংবা বিছানায় বাচ্চাকে নাকি গড়াগড়ি খাওয়াতে হবে। এতে নাকি বাচ্চার কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না বলতে, এমন বাচ্চাদের দিয়ে জিনেরা কোনো তন্ত্র সাধনা করতে পারে না, সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়, যার মাধ্যমে জিনেরা তাদের কার্যসিদ্ধি করতে পারে, এছাড়া অন্য কিছু না। তাই তাদের কাছে তখন সেই বাচ্চা আর তেমন গুরুত্বপূর্ণ থাকে না। তবে মানুষের এইসব আলোচনা কিংবা পরামর্শ ছিল তখন অনর্থক, কারণ যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। এই কষ্ট চাপা দিয়ে দীর্ঘ প্রায় 4 বছর পর আবারও সেই আসাদ মামার একটি বাচ্চা হয়। এবার হয় একটি মেয়ে বাচ্চা। তবে আল্লাহর কি ইচ্ছা, আবারও এই বাচ্চার জন্ম হয় কপালে রাজটিকা নিয়ে। এবার আর কোনো ভুল নয়, রাতেই পরিবারের সবাই মিলে স্থানীয় কবিরাজকে ডেকে আনেন। তার পরামর্শ মতো ঠিক হয় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের যেই গাঙ্গাটিয়া জমিদার বাড়িটা রয়েছে, যে বাড়িতে এখনো জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী জীবিত আছেন, সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে এই বাচ্চাকে। তবে এত বড় মাপের একজন ব্যক্তি, তার উপরে একজন ব্রাহ্মণ, তিনি কি এই রাজটিকাওয়ালা শিশুটিকে উনার নিজের বিছানা কিংবা চেয়ারে শুয়ে গড়াগড়ি করতে দেবেন? তবে সন্তান বলে কথা, কোনো বাধা বিপত্তির কথা চিন্তা করেননি আসাদ মামা কিংবা তার পরিবার। আগের সন্তানটির মতো এই সন্তানটিকে হারাতে চান না তারা। রাত থেকে সকাল অবধি ঘরের মানুষ, ধাত্রী আর কবিরাজ ছাড়া আর কাউকেই দেখতে দেওয়া হয়নি শিশুটিকে। একটা রিকশায় করে খুব সকাল সকাল বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় জমিদার মানববাবুর বাড়িতে। মানববাবুর জমিদার বাড়িটি তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ঘন্টাখানেক সময় লাগলো সেখানে যেতে। জমিদার বাড়ির গেটের পাশে একটা ছোট্ট মন্দির। এই মন্দিরের পাশেই জমিদার মানববাবুর বাবা এবং তার ভাইকে 1971 সালে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। সেখানে গিয়ে রিক্সাটি থেমে যায়। জমিদার বাড়ির ভেতরে রিক্সা ঢুকবে না, তাই বাচ্চাটিকে কোলে নিয়ে আসাদ মামা আর তার মা ঢোকেন জমিদার বাড়ির ভেতরে ঢুকে জমিদার বাবুকে খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হয়নি তাদের। জমিদার মানববাবু ওনার বৈঠকখানায় জমিদারি এক চেয়ারে হেলান দিয়ে পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন। কিছুটা কাচুমাচু করে আসাদ মামা সেই বাচ্চাটিকে নিয়ে মানববাবুর বৈঠকখানায় ঢোকেন। কোলে একটি একদিনের শিশু দেখে মানববাবু নিজে থেকে জিজ্ঞেস করেন, রাজটিকাওয়ালা বাচ্চা? আসাদ মামা ধীর গলায় বলেন, জি বাবু। এই কথা শুনে সাথে সাথে নিজের চেয়ার থেকে উঠে পড়েন জমিদার মানববাবু, নিজের হাতে বাচ্চাটিকে নিজের চেয়ারের উপর রাখেন। তারপর আসাদ মামাকে নানান পরামর্শ প্রদান করে অনেক অনেক আশীর্বাদ করে দেন বাচ্চাটির জন্য মানববাবু। ওনার এমন আন্তরিকতায় অনেকটাই আপ্লুত হয়ে যান আসাদ সাহেবরা। তারপর তারা বিদায় নিয়ে বাড়িতে চলে আসেন। ওনার সেই ছোট্ট শিশুটি এখন হাই স্কুলের ছাত্রী, পড়াশোনায় মাশাআল্লাহ অনেক ভালো। এই বলেই ফয়সাল মোর্শেদ ভাই ওনার ঘটনাটি শেষ করেন। প্রিয় লিসেনার্স, আপনারা ঘটনাটি শুনলেন, ছোট্ট একটি ঘটনা।
এই ঘটনার মধ্যে যে জমিদারের কথা বলা রয়েছে, আমরা কিন্তু আফরান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী ওনার বাসায় গিয়েছিলাম। ওনার আন্তরিকতায় মুগ্ধ হয়েছে। ইউটিউবে ওনার পর অসংখ্য ভিডিও রয়েছে, আমরাও সেখানে গিয়ে ভিডিও করেছিলাম। ওনার আন্তরিকতা আসলেই ভুলবার নয়। ওনার সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়। প্রচন্ড গরমের মধ্যে গিয়েছিলাম, ঘেমে আমরা একাকার হয়ে যাচ্ছিলাম। তারপরও ওনার এই বয়সে উনি যে আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই গরমের মধ্যে, সত্যি আমরা মুগ্ধ হয়েছিলাম। ঘুরে ঘুরে জমিদার বাবু ওনার বাড়ির বিভিন্ন অংশ আমাদেরকে দেখান। ওনার মতো একজন মানুষ, এখন অবশ্য উনি নিঃসঙ্গ, ওনার পরিবারের কেউ এখন আর জীবিত নাই সেভাবে, শুধু একজন রয়েছেন জীবিত। ওনার কোনো সন্তানাদিও নাই, ওনার স্ত্রীও জীবিত নাই, অনেকটা নিঃসঙ্গ অবস্থাতে উনি রয়েছেন। শুধু ওনার অনেক বয়স্কা একজন ভাবি জীবিত রয়েছেন। শুধু এতটুকুই জানি, ওনার সম্পর্কে নতুন করে বলবার কিছু নাই। আপনারা উইকিপিডিয়াতেও সার্চ দিলে হয়তোবা পেয়ে যাবেন। আর ওনার উপর অসংখ্য কন্টেন্ট রয়েছে, অনেকেই সেখানে গিয়েছেন, অনেক ইউটিউবাররা গিয়েছেন জমিদারের বাড়িতে। আমরাও গিয়েছি, ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন জায়গাগুলো। খুবই ভালো একজন মানুষ উনি। আর উনি যে এই রাজটিকার বিষয়ে জানেন তা কিন্তু এই ঘটনার মধ্যে আমরা বুঝতে পারলাম। তবে ওনার সাথে কথা বলার সময় আমাদের কিন্তু একবারও মনে হয় নাই যে উনি প্যারানরমাল কোনো বিষয় বিশ্বাস করেন। ওনার বাড়ির পেছন দিকে অনেক পুরনো কয়েকটা পুকুর রয়েছে, যদিও ওই সাইডটাতে লোকজন খুব একটা যায় না। অনেকেই বলেছিলেন সেই পুকুর কেন্দ্রিক অনেক ভয়ের ঘটনা রয়েছে। আমি অবশ্য সুযোগ বুঝে ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি খুব কৌশলে বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন। আর উনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, যেহেতু বিষয়টা উনি এড়িয়ে গিয়েছিলেন তাই ওনাকে এই বিষয়ে আমি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করিনি। প্রিয় লিসেনার্স, জমিদার মানববাবুর জন্য শুভকামনা রইল আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে। আল্লাহর ইচ্ছায় আর ওনার ওসিলায় এই ছোট্ট শিশুটা আলহামদুলিল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি লাভ করেছে। তার উপর আর কোনো জিনের আসর পড়েনি, তার জন্য শুভকামনা রইল। সে বড় হোক, আরো বড় হোক, দেশের জন্য, মানুষের জন্য আল্লাহ তাআলা একজন খেদমতগার হিসেবে কবুল করুন, সেই দোয়া করি। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা একটু আগে রাজটিকা সম্পর্কিত যে ঘটনাটি শুনলাম, আপনাদের কি মনে আছে যে আমরা মুন্সিগঞ্জ যে স্পেশাল এপিসোড করেছিলাম সেখানে নুসাইবা আপু উনিও কিন্তু ওনার পরিবারের একটি সন্তানের কথা বলেছিলেন। তার গালেও কিন্তু এই ধরনের একটা চিহ্ন ছিল, চাঁদ তারা। তাকেও কিন্তু নির্মমভাবে মারা যেতে হয়েছিল। আর সেটি কে করেছিল এটাও কিন্তু ওই ঘটনার মধ্যেই বর্ণিত রয়েছে। ভয়ঙ্কর এক পিশাচ দানব একে একে 6 জন মানুষকে হত্যা করেছিল। আপনারা মুন্সিগঞ্জ স্পেশাল এপিসোড যেটি আমাদের প্লে লিস্টে রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি পাবেন, যেটা নুসাইব আপু পাঠিয়েছিলেন। প্রিয় লিসেনার, চলুন এবার আমরা শুরু করি আমাদের এবারের এপিসোডের তৃতীয় ঘটনা। এই ঘটনাটি সৌমিত্র রায় সংগ্রহ করেছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের কাছ থেকে। আর ফিরোজ ভাইয়ের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানায়। ফিরোজ ভাই এই ঘটনাটি ওনার বন্ধু রিপন সরকারের কাছ থেকে শুনেছেন, যিনি পেশাগতভাবে বর্তমানে একজন কাটিং মাস্টার। ওনার নিজস্ব একটি সেলুন রয়েছে যেখানে উনি ওনার কর্মচারীরা সবাই মিলে কাজ করেন। ওনার সাথে ফিরোজ ভাইয়ের পরিচয় আনুমানিক 15 বছরেরও বেশি সময় আগে থেকে। বেশিরভাগ সময় ওনারা 3 বন্ধু একসাথে বসে আড্ডা দিতেন। ফিরোজ ভাই, ওনার বন্ধু অনেক সাহা, শুভ এবং রিপোর্ট সরকার, এই 3 জন মিলে একদিন চায়ের আড্ডায় ফিরোজ ভাই ওনার বন্ধুদেরকে জিজ্ঞেস করেন যে ওনাদের কারোর সাথে ঘটে যাওয়া বা শোনা কোনো সত্য ভয়ের ঘটনা আছে কিনা। তখন ওনার বন্ধু রিপন বলেন যে ঘটনা তো আছে বন্ধু, তবে সেটা তোর কাছে কতটা ভয়ানক যে শুনতে লাগবে সেটা বলতে পারছি না। যদি তুই শুনতে চাস তাহলে আমি তোকে বলতে পারি।
তখন ফিরোজ ভাই ঘটনাটি শোনার আগ্রহ প্রকাশ করে। তখন এই রিপন ভাই বলতে শুরু করে। ঘটনাটি ভালোভাবে বোঝার সুবিধার্থে সৌমিত্র রায় ঘটনাটিকে রিপন ভাইয়ের ভাষাতেই তুলে ধরেছেন। ঘটনাটি ঘটেছিল 2001 কিংবা 2 সালে। সালটা ওনার ঠিক মনে নাই এতটা, তবে এর ভিতরই হবে। আর এই রিপন ভাইরা কিন্তু 3 ভাই। ওনার বাবা মারা যাওয়ার পর ওনাদের সংসারে অনেক অভাব অনটন দেখা দেয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন ওনার বাবা, তাই খুব কষ্টে ওনাদের দিনকাল কাটছিল ওই সময়ে। ঠিক করে 3 বেলা খাবার খেতে পেতেন না, এতটাই দারিদ্রতা ঘিরে রেখেছিল ওনাদের পরিবারটিকে। তখন ওই সময়ে ওনাদের এত কষ্ট দেখে পাশের বাড়ির এক কাকা, তার নাম হচ্ছে অধীর দাস, যার পেশা ছিল মানুষের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে, যেমন বিয়ে বা অন্যান্য যে সকল অনুষ্ঠান হয় সেগুলোতে গিয়ে বাদ্যযন্ত্র বাজানো। তো ওনার মায়ের সাথে কথা বলে ওনাকে জানায় যে এরপর থেকে এই রিপন ভাই যেন তার সঙ্গে গিয়ে ঝুড়ি নামের একটি বাদ্যযন্ত্র রয়েছে সেটি যেন বাজায়। ওনার একটি নিজস্ব দল ছিল এই বাদ্যযন্ত্রগুলো বাজানোর জন্য, এবং রিপন ভাই যদি সেটা বাজান তাহলে ওনাকে কিছু পারিশ্রমিক দেবেন, যেটা দিয়ে কিছুটা হলেও তো ওনাদের পরিবারের একটু উপকার হবে। উনি তখন আর কোনো চিন্তা ভাবনা না করে অধীর কাকাকে বলেন যে ঠিক আছে কাকা, তাহলে আমি আপনার সাথে যাব, যখনই লাগবে আমাকে ডাকবেন, যখনই সময় হবে আমাকে পাবেন। তারপর থেকে শুরু হয় কাকার সাথে বিভিন্ন জায়গায় গিয়ে বাদ্যযন্ত্র বাজানো। যেখানেই যেতেন কাকার সাথে 2-3 দিনের জন্য যেতেন। এই 2-3 দিন বেশ ভালোই চলতো, ভালো ভালো খাবার খেতে পারতেন, কারণ বিভিন্ন অনুষ্ঠানেই তো যেতেন, তাই না? এই 2-3 দিন বেশ ভালো খাবার খেতে পেয়ে পরিবারের জন্য কষ্ট লাগতো, কারণ ওই সময় তার পরিবারের লোকজন হয়তোবা ভালো খাবার পাচ্ছে না, উনি একা একাই খাচ্ছেন। এটা নিঃসন্দেহে মনের মধ্যে একটা বেদনার সৃষ্টি করত। যাই হোক, বাদ্যযন্ত্র বাজানো যখন শেষ হতো তখন রিপন ভাইয়ের কাকা ওনাকে 50 টাকা করে দিতেন। তাতে তখন ওনার অনেক উপকারী হতো, কারণ উনি ছোট মানুষ ছিলেন, ওনার তো অত টাকা লাগতো না। দেখা গেছে যদি 50 টাকা পেয়ে যেতেন তাহলে 5-10 টাকা নিজের জন্য রেখে বাকি সব টাকা মায়ের হাতে দিয়ে দিতেন। তাতে মাও খুশি আর উনি নিজেও খুশি। বেশ কিছুদিন এভাবে চলতে লাগলো। আনুমানিক 7-8 মাস পর একটি বিয়ের বায়না পেলেন অধীর কাকা। সেই বিয়ে বাড়িটি ছিল টাঙ্গাইলের কালিহাতী থানার কোক ডহরা নামের একটি গ্রামে। আর ওনাদের বাড়ি থেকে কালিহাতী থানার থেকে পশ্চিম পাশে 500 গজ দূরে আর কি। তো যারা টাঙ্গাইলের কালিহাতী থানার মানুষ তারা তো নিশ্চয়ই চিনবেন, কালিহাতী থানার পশ্চিম পাশে 2টি পেট্রোল পাম্প রয়েছে। কালিহাতী থানার এরিয়া পার হলে প্রথমে একটি পেট্রোল পাম্প রাস্তার বাম পাশে, আর তারপরে রাস্তার ডান পাশে আরো একটি। দ্বিতীয়ত যে পেট্রোল পাম্পটি রয়েছে, মানে সেকেন্ড যে পেট্রোল পাম্পটির কথা বলা হয়েছে, তার ঠিক পেছনেই ওনাদের বাড়ি। ওনাদের কালিহাতী থানাটি বর্তমানে যে স্থানে রয়েছে সেটি তখন এই জায়গাতে ছিল না। আর বর্তমানে এখন এই জায়গাটিতে যে ঘনবসতি, আগে এমনটাও ছিল না। মানুষজন অনেক কম ছিল, বাড়িঘরও অনেক কম ছিল, বেশি একটা দোকানপাটও ছিল না। যাই হোক, যে বিয়ের বায়নাটা অধীর কাকা পেয়েছিলেন সেই বিয়ের লগ্ন ছিল রাত 12টার পর। সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের লগ্ন সেটাই হয় যা গণনা করে বের করা হয়, আর ঠিক সেই সময় বিয়ের কাজ সম্পূর্ণ করতে হয়। তার আগে কিংবা পরে নাকি করা যায় না, এমনটাই ধারণা তারা করেন। তাই অধীর কাকা ওনাদের সবাইকে বলে দেন যে ওনারা যেন রাত 8টার মধ্যেই সবাই তৈরি হয়ে থাকেন রওনা দেওয়ার জন্য। যথারীতি দলের সবাই ঠিক 8টার মধ্যে আস্তে আস্তে সবাই একত্র হতে থাকেন। সবাই একত্র হয়ে অধীর কাকার জন্য ওনারা অপেক্ষা করতে থাকেন। অধীর কাকা আসতে আসতে এবং ওনারা বের হতে হতে রাত প্রায় 9টা বেজে যায়। তখন সবাই মিলে সেই বিয়ে বাড়ির দিকে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। 2001 কি 2 সালের সময় তেমন একটা গাড়ি ঘোড়া ওই দিকটাতে পাওয়া যেত না এমন সময়। এখন তো অ্যাভেলেবল, কিন্তু তখন কিন্তু এতটা এরকম পাওয়া যেত না। আর ওই সময় পাওয়া যাচ্ছিল না, তাই অধীর কাকা বলেন যে চলো আমরা পায়ে হেঁটেই চলে যাই। এখন যদি গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি আর পরে যদি আমরা গাড়ি না পাই তাহলে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, সেটা তো আর কোনোভাবে হতে দেওয়া যাবে না। কি আর করা, ওনারা সকলেই বাধ্য হয়ে কাকার কথা মতো পায়ে হেঁটেই রওনা দিয়েছেন সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওনাদের বাড়ির সামনে পাকা রাস্তা, সেটা দিয়ে অল্প কিছুদিন এগিয়ে গিয়ে বর্তমান যে থানা যেটা অবস্থিত আর কি, তার পূর্ব পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে যেটি কাঁচা রাস্তা। আর সেই রাস্তা দিয়ে 1 কিলোমিটারের মতো হেঁটে গেলে
তারপর বিশাল একটি ধান ক্ষেতের চড়া পাড়ি দিয়ে যেতে হবে। আর বিশাল সেই চড়াটির মাঝখানেই মূল ঘটনাটি ঘটেছিল। সেদিন রাত ছিল জ্যোৎস্নার আলোয় আলোকিত ঝলমলে, খুব সুন্দর হালকা বাতাস বইছিল। অধীর কাকা সহ ওনারা মোট 8 জন মানুষ ছিলেন ওনাদের দলে। এই 8 জনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন এই রিপন ভাই। ওনারা 8 জন দল বেঁধে একসঙ্গে রাস্তায় হাঁটতে থাকেন। এক একজন নানান রকম কথাবার্তা বলছিলেন আর হাঁটছিলেন। এক পর্যায়ে কাকা বলেন, এবার সবাই মিলে চড়াই নেমে পড়ো, বাম দিক দিয়ে আমাদের সোজা যেতে হবে, তাহলে আমরা আমাদের গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারবো। ধান খেতে তখন কোনো ধান ছিল না, সমস্ত ধান কেটে যে যার বাড়িতে নিয়ে গিয়েছিল, তাই পুরো মাঠটি ছিল একদম ধুধু প্রান্তর। বর্তমান সময় ওই জায়গাগুলো আগের মতো নেই, সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে আর এতদিনের ব্যবধানে। ওখানে এখন মানুষজনের ঘর বাড়ি গড়ে উঠেছে, তবে এখনো মোটামুটি যতটুকু জায়গাতে ধান চাষ হয় সেটাও কিন্তু খুব একটা কম নয়, বেশ অনেকখানি জায়গা নিয়েই। তো সেখান দিয়ে বেশ কিছু দূর আগানোর পর একটা পুরনো ভিটা ছিল, যেটাকে বুড়ির ভিটা বলা হতো। হঠাৎ সেই ভিটা থেকে কে একজন উচ্চ স্বরে ডাকতে থাকে, ও অধীর, ও অধীর, আরে ওই অধীর। এইভাবে বেশ কয়েকবার ডাকার পর আমরা সবাই সেদিকে ফিরে তাকাই, অর্থাৎ ওনারা সেদিকে ফিরে তাকিয়েছেন। তো ওনারা দেখেন যে দূর থেকে একজন লোক অধীর কাকাকে ডাকছেন। তো ওনারা অধীর কাকাকে প্রশ্ন করছেন, দেখো কাকা, এটা কে কে ডাকে আপনারে? তখন অধীর কাকা কথা বলেন না। অধীর কাকা বলেন যে, তোমরা সবাই চুপ থাকো, আমি দেখছি, আর তোমরা কেউ কোনো কথা বলবা না। তখন অধীর কাকা জবাই বলেন যে, কে গো আপনি, আর আমাকে ডাকছেন কেন? তখন ওখান থেকে উত্তরের বদলে পুনরায় প্রশ্ন ভেসে আসে, অধীর, তোমরা কোথায় যাচ্ছ এখন? অধীর কাকা বলেন, আমরা এক বিয়ে বাড়িতে যাচ্ছি ঢাক বাজানোর জন্য, সেখানে বায়না পেয়েছি। তখন আবার সেখান থেকে প্রশ্ন আসে, তোমরা যে বিয়ে বাড়িতে যাচ্ছ ঢাক বাজানোর জন্য, সেই বিয়ের লগ্ন কখন? তখন অধীর কাকা সেখান থেকে দাঁড়িয়ে বলেন, সেই বিয়ের লগ্ন রাত 12টার পর। তারপর সেখান থেকে বলে, যদি সেখানে রাত 12টার পরে লগ্ন হয়ে থাকে, তাহলে দয়া করে আমাদের বিয়েতে বাজনাটা একটু বাজিয়ে তারপরে যাও তো বাপু। তোমরা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, তোমাদের যা দাবি তার থেকে অনেক বেশি তোমরা পাবা। অধীর কাকা কিন্তু আগে থেকে জানতেন যে ওই বুড়ির ভিটাতে কোনো মানুষ থাকে না। কাকা ঠিকই বুঝতে পারেন ওটা কোনো মানুষ নয়, ওখান থেকে যে ডাকছে এটা অতিপ্রাকৃত, নিশ্চিতভাবেই বলা যায় যে এটা অতিপ্রাকৃত কোনো কিছু। তবে অধীর কাকা ব্যাপারটা বুঝতে পারলেও ওনাদের দলের বাকি কেউ কিন্তু এই বিষয়টা সম্পর্কে ওইভাবে অবগত ছিল না, আর তারা কেউ বুঝতেও পারেনি। তখন অধীর কাকা ভেবে দেখলেন, যদি ওই লোকটাকে না করে দেয় উনি, তাহলে তো রেগে গিয়ে এই নির্জন জায়গায় ওনাদের কোনো ক্ষতিও করতে পারে। আবার ওনাদেরকে যদি বলে যে তোমাদেরকে অনেক টাকা পয়সা দিব, বলেছেই তো, এখন লোকজন সাথে যারা আছে এরা আবার অন্যরকম চিন্তা করতে পারে, যতগুলো টাকার একটা বায়না পেয়েও কাকা ছেড়ে দিল। আবার তারা যদি বুঝতে পারে এরা অতিপ্রাকৃত কিছু, তাহলে এরা তো ভয় পেতে পারে। সব মিলে অনেক বিষয় নিয়ে চিন্তা করছেন অধীর কাকা। সেক্ষেত্রে উনি একটা জিনিস চিন্তা করেন যে যদি এই সময়ে ওনার এখানে বাজনা বাজানো শুরু করেন, তবে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই বিয়ের কাজ শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে যেখানে বায়না হয়েছে বাদ্য বাজানোর জন্য সেখানে যাবেন। এসব চিন্তা করে অধীর কাকা এই দলের অন্যদেরকে বলেন যে, তোমরা সবাই আমার সাথে আসো, কিন্তু কেউ কোনো প্রশ্ন করবা না, আমি যেভাবে তোমাদেরকে বলবো ঠিক সেভাবেই করবা। যথারীতি সবাই অধীর কাকার কথা মতো ওনার পেছনে পেছনে সেই বুড়ির ভিটার দিকে আস্তে আস্তে আগাতে থাকেন। ভিটার ভিতরে ঢুকে ওনারা দেখেন যে সেখানে একটা সুন্দর বাড়ি। অধীর কাকা তখনই জানতেন যে এখানে কোনো বাড়িঘর থাকার কথা নয়, বড় জোর সেখানে আগে যে বাড়িটা ছিল সেটি জরাজীর্ণ ধ্বংসাবশেষ থাকতে পারে। অথচ ওনার দলের অন্যরা কিন্তু এই বিষয়টা জানতেন না। বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে যে ওই সময় এত সুন্দর করে কেউ কখনো বিয়ে বাড়ি সাজানোর সক্ষমতা রাখতো না ওই এলাকাতে। কেবল অনেক টাকা পয়সা ওয়ালারাই এমনভাবে সাজানোর সক্ষমতা রাখতো। যাই হোক, অধীর কাকার কথা মতো ওনারা সবাই সেখানে ঢাক বাজাতে থাকেন। বিয়ে বাড়িটা ওনাদের চোখের সামনে আর 5টা বিয়ে বাড়ির মতোই ছিল, দারুণ এক জাঁকজমকপূর্ণ পরিবেশ। তো ওনাদের ঢাকের তালে তালে ওই বিয়ে বাড়ির সমস্ত মানুষজন অনেক আনন্দ ফুর্তি ও নাচ গান করতে থাকে। সাধারণত একটি বিয়ে বাড়িতে যেমন হয় ঠিক তেমনই।
এদিকে রিপন ভাইও এসব খুব উপভোগ করছিলেন। এক পর্যায়ে ওনাদের বাজনা বাজানো সম্পন্ন হয়, তখন অধীর কাকা ওনাদেরকে বলেন যে তোমরা সবকিছু গুছিয়ে নাও, আমরা এখন চলে যাব। সে কথা মতো ওনারা সবকিছু গুছাতে থাকেন, কারণ ওনাদেরকে দ্রুত আবার আরেকটা জায়গায় যেতে হবে। তো তারপর সেই বাড়ির লোকজনেরা একরকম ওনাদেরকে জোর করেই বলে দেন যে আপনারা অবশ্যই আমাদের এখানে খেয়ে যাবেন, না খেয়ে কিন্তু যেতে পারবেন না। এদিকে ওনাদের দলের দুইজনের খুব বেশি ক্ষুধা লেগেছিল, কারণ এক একজনের কাজের ধরন থাকে কিরকম, এক একজন এক একটা ধরনের বাদ্যযন্ত্র বাজান, যার কারণে তার পরিশ্রম বেশি হয়েছে, ক্ষুধাও লাগছে, আর এমনিতেও কারো ক্ষুধা লাগতেই পারে। তো এই দুইজনের বেশি ক্ষুধা লেগেছিল, এই কথা শোনার সাথে সাথে তারা খাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু অধীর কাকা এই বাড়িতে ঢোকার আগে বলেছিলেন যে এই বাড়িতে আমরা যেন কারো কোনো খাবার না খাই, আর কারোর সাথে বাড়তি কথা যেন না বলি। কিন্তু ওনারা অধীর কাকার কথা মতো এতক্ষণ যে বাজাচ্ছিলেন সেটাতেই ব্যস্ত ছিলেন, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে সুযোগ পান নাই। আর সুযোগ থাকলে হয়তো বা কিছু একটা বলতেন। আর এই রিপন ভাই তো ছোট মানুষ, উনি আর কি বা বলতেন, এইবার এখানে কাউকে তোমরা চেনো না, আর চেনার কথাও না। অথচ যখনই ওই বাড়ি থেকে খাওয়ার কথা বলেছে, তখনই ওনাদের দলের দুই পেটুক অধীর কাকার কথা উপেক্ষা করে খাওয়ার জন্য রাজি হয়ে যায়। তাদের দুজনের হাব ভাব দেখে অধীর কাকা তখনকার মতো তাদেরকে তেমন কিছু আর বলেন না। শুধু তারা দুজনই ওখানে ওই বাড়িতে খাবার খায়, আর বাকিরা কেউ কিছুই খায় না, এমনকি এক গ্লাস পানিও পান করে না। তারপর তাদের খাওয়া শেষ হলে একজন কর্তা গোছের লোক এসে অধীর কাকাকে একটি চামড়ার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা পয়সা দেন, আর সেই থলিটি হাতে নিয়ে অধীর কাকা সবাইকে বলেন, চলো সবাই তাড়াতাড়ি, না হলে ওদিকে আবার আর এক বিয়ের লগ্ন পেরিয়ে যাবে, আর আমরা সেই বাড়িতে পৌঁছাতেও পারবো না। শেষে দেখা যাবে যে ব্যক্তি আমাদেরকে টাকা দিয়ে বায়না করেছে তার বিয়েই বাতিল হয়ে যাবে। জলদি চলো, জলদি চলো। এই বলে অধীর কাকা ওনাদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসেন। অধীর কাকা সহ ওনাদের দলের আরো দু একজনের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই জায়গা থেকে বের হয়ে আসার পর থেকে কেউই টর্চ জ্বালাতে পারছিল না। সবার লাইটের ব্যাটারি চার্জ শেষ হতে হতে একদমই শেষ। কিন্তু এটা কিভাবে হলো এটা ওনারা বুঝতে পারছেন না। তাই চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল সেতটুকু তাদের জন্য যথেষ্ট ছিল। কোনো রকমের পথ পাড়ি দিয়ে ওনারা সেই বাড়িতে পৌঁছান। আসার সময় সারা রাস্তা আমাদের সবার নাকে অনেক বিশ্রী গন্ধ এসেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে এমন দুর্গন্ধ কোথা থেকে আসছে। সেই বিয়ে বাড়িতে পৌঁছানোর পর সবাই বলে, আপনাদের শরীর থেকে এমন মাছের আষ্টে গন্ধ কেন আসছে? তখন আলোতে ওনারা সবাই লক্ষ্য করেন যে ওনাদের মধ্যে যেই দুইজন ব্যক্তি আগে থেকে বিয়ের বাড়িতে খাবার খেয়েছিল তাদের মুখে, হাতে ও শরীর বিভিন্ন জায়গায় মাছের আঁশ ও ময়লা লেগে আছে, এবং সেটা থেকেই বিশ্রী আষ্টে গন্ধ আসছে। অধীর কাকা তখন ওই দুজনকে বলেন, যাও তোমরা তাড়াতাড়ি স্নান করে আসো। তখন ওই দুইজন তাড়াতাড়ি করে স্নান করতে যায়, আর সেই মুহূর্ত থেকে তাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তারা অনর্গল বমি করতে থাকে এবং তাদের মুখের ভেতর থেকে মাছের আষ্টে ময়লা বের হয়ে আসতে থাকে। অথচ তারা দুজনে কিন্তু পোলাও, কোরমা, মাংস আরো কত কি খেয়েছে, কিন্তু তার বদলে বের হচ্ছে মাছের কাঁটা, আঁশ, এইসব। তখন অধীর কাকা তাদেরকে ঝাড়ফুঁক করেন যতটুকুনি জানতেন, আর সামান্য পানি পরে খাইয়ে দেন। ওনার যেই বিদ্যাগুলো জানা ছিল ওনার ধর্মের আর কি। তো একটি কথা, সেটা হচ্ছে এই অধীর কাকা টুকিটাকি কবিরাজি করা জানতেন, আর এই জন্যই উনি কিন্তু বেশ কিছু বিষয় বুঝতে পারতেন। এর কিছুক্ষণের মধ্যে যাই হোক তারা দুজন কিছুটা স্বাভাবিক বোধ করে। তখন অধীর কাকা তাদেরকে বলেন যে তোমাদেরকে আমি মানা করলাম না যে ওখানে কিছু খেতে, তারপরও তোমাদের এত ক্ষুধা লাগছে যে খেতে বসে গেলা, আমার কথা অমান্য করে ওই বাড়িতে খাবার খাইলা। তোমরা যদি জানতা যে আসলে আমরা কোথায় বাজনা বাজায় আসছি, তাহলে তো জীবনেও ওই জায়গার দিকে পা মারাতে চাইতা না, আর খাবার খাওয়া তো দূরের কথা। অধীর কাকার এই কথা শুনে ওনারা সবাই তো অবাক। তখন অধীর কাকা বলেন, আসলে ওটা ছিল ভূতেদের ছেলে মেয়েদের বিয়ে, আর আমরা যেই ভূতের বাড়িতে আজকে বাদ্যবাজি আসলাম, ভূতের বাড়িতে তোমরা দুজনই খাবার খেয়ে আসছো। ভূতেরা সাধারণত যে খাবার খায় সেসব খাবারই তারা তোমাদেরকে খেতে দিয়েছে। ওরা তো মাছ খেতে বেশি পছন্দ করে, ওরাই তোমাদেরকে খেতে দিয়েছে, কিন্তু কাঁচা অবস্থায়। ওই পুরো জায়গাটা এক অদৃশ্য মায়াজালে ঘেরা, তাই তোমাদেরকে এইভাবে বুঝতে দেয়নি, কিন্তু আমি তো বুঝতে পেরেছি। তোমরা তো সুস্বাদু খাবার মনে করেই খুব মজা করে খেয়ে নিয়েছো, এবার বুঝতে পারছো কি জিনিস খাইছো?
এরপর অধীর কাকা আরো বলেন, এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাকে ওরা যে টাকার থলে দিয়েছিল, সেই থলে যখন আমি হাতে নিলাম তখন পয়সার ঝনঝন শব্দ তো সবাই শুনেছিলে নিশ্চয়ই। তখন ওরা সবাই এক বাক্যে সম্মতি জানায়, হ্যাঁ শুনছিলাম তো। এরপর সবার সামনে সেই থলেটি যখন অধীর কাকা বের করেন এবং থলেটির মুখ খুলে সবার সামনে উপর করে ভিতরে সবকিছু ঢেলে দেন মাটির উপর, তখন অদ্ভুত একটি বিষয় সবাই নিজের চোখে দেখেছিলেন। সেটা হচ্ছে ব্যাগের ভেতর থেকে বের হলো শুধু বড় বড় অনেকগুলো মাছের আঁশ। এক একটা মাছের আঁশ আনুমানিক একটা মানুষের চশমার কাচ যতটা বড় হয়, বিশেষ করে বড় সাইজের চশমার কাচ, প্রায় তার সমান। এইসব দেখে ওরা তো বেশ ভয় পেতে শুরু করলো। তখন ওই বিয়ে বাড়ির সবাই বলেন যে, এখন আপনাদের ভয়ের কিছু নাই, এখন তো আপনারা আমাদের বাড়িতে নিরাপদ স্থানেই আছেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো ওনারা যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন তখন ঘড়িতে সময় বাজে রাত প্রায় 11:30। এরপর যে দুইজন ওই ভুতুরে বাড়িতে বিয়ে খেয়ে খাবার, বিশেষ করে ওই বিয়ে বাড়িতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে বিশ্রাম নিতে বলে ওনারা বাকিরাই বাজনা বাজানোর কাজ সম্পন্ন করেন। সেদিন রাত্রে ওনারা ওই বাড়িতেই থেকে যান। পরের দিন সকালবেলা যে যার বাড়িতে ফেরত আসেন। তারপর থেকে অবশ্য কারোর সাথে কোনো সমস্যা হয় নাই। অধীর কাকা বার্ধক্যজনিত কারণে কয়েক বছর আগেই মারা গিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ভূতের বিয়ে খুব অবাক করার ব্যাপার, তাই না? আসলে এই ধরনের বিয়েগুলোতে বাদ্য বাজনা বাজানো, তারপর বিভিন্ন প্রোগ্রামগুলোতে মানুষকে নিয়ে গিয়ে সেখানে গান গাওয়ানো, এরকম ঘটনা আগেও কিন্তু আমরা শুনেছি। এটা ছিল এমন একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।